টিপ টিপ করে চোখ জোড়া মেলে থাকায় আবির। নিজেকে কোনো রকম বিছানার উপর আবিষ্কার করে সে। আশেপাশে তাকায় সে। হাতের বাম পাশে ইঞ্জেকশন নিয়ে দাঁড়িয়ে আছে মধ্য বয়সী একটা মহিলা। পরনে তার সাদা কালারের নার্সের ড্রেস। আবির বুঝে গেছে সে কোনো হাসপাতালের বেডের উপর শুয়ে আছে। হাতের ডান পাশে পুলিশের পোশাক পরে গম্ভীর মুখ হয়ে দাঁড়িয়ে আছে একটা পুলিশ অফিসার। পেছনে দাঁড়ানো একটা পুলিশ কনস্টেবল। ছোট থেকেই আবির পুলিশকে ভয় পায়, এখনো তেমন ভয় পাচ্ছে। আবির উঠে বসার চেষ্টা করে, সাথে সাথে বাম হাতে হালকা ব্যথা অনুভব করে। আবিরের শরীরে স্যালাইন চলছে। আবিরকে চোখ খোলা অবস্থায় দেখে ডান পাশে দাঁড়ানো পুলিশ অফিসার মেহেরাজ বলে, আবির, তুমি অনেকটা দুর্বল, একটু রেস্ট করো, এখন উঠে বসার প্রয়োজন নেই। আবির অবাক হয়, কারণ অচেনা অজানা একটা পুলিশ অফিসার আবিরের নাম ধরে ডাকছে। কিন্তু এই পুলিশ অফিসারের সাথে আবিরের কখনো দেখা বা কথা হয়নি, তাহলে নাম কিভাবে জানলো? ভেবে পায় না আবির। কিছুই স্পষ্ট দেখতে পারছে না আবির। নিজের -1 পয়েন্টের চশমাটা নিজের চোখে নেয়। আমার চশমা, আমার চশমা কোথায়? আমি সবকিছু স্পষ্ট দেখছি। আবির, উত্তেজিত হবার কোনো কারণ নেই। তোমার চশমার কাঁচটা ভেঙে গেছে। তোমার জন্য নতুন একটা চশমার ব্যবস্থা করা হয়েছে। বেডের পাশে টেবিলের উপর রাখা মোটা ফ্রেমের চশমাটা মেহেরাজ আবিরের হাতে দেয়। আবির চশমাটা চোখে লাগায়। এখন সবকিছুই স্পষ্ট দেখা যাচ্ছে। আবির, এখন কেমন লাগছে তোমার? জি ভালো, কিন্তু মাথায় অনেক ব্যথা করছে। কেমন যেন লাগছে, মনে হয় আমার ভিতর কিছু চলছে। সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি এখন রেস্ট করো। আমরা তোমার জন্য বাইরে অপেক্ষা করছি। কথাটা বলেই বেরিয়ে যায় মেহেরাজ, সাথে শেখরও। আবির সামনের দেওয়ালের দিকে তাকায়। দেওয়াল ঘড়িতে এখন সময় সকাল 11টা। সে মনে করার চেষ্টা করে কালকের ঘটনা। ভার্সিটির উদ্দেশ্যে যখন বাসা থেকে বের হয়, তখনই তার সামনে একটা গাড়ি থামে। আবির কিছু বলবে, এর আগে গাড়ির ভেতর থেকে কেউ আবিরের মুখের রুমাল চেপে ধরে। সে অজ্ঞান হয়ে যায়। প্রায় 8 ঘন্টা পর আবিরের জ্ঞান ফেরে। নিজেকে কোনো বদ্ধ রুমে আবিষ্কার করে সে। মাথার উপর জ্বলছে 60 ওয়াটের একটা হলদে বাল্ব। আশেপাশে পুরনো অনেক জিনিসপত্র রাখা। দেখে মনে হচ্ছে ওগুলো কেউ অনেক দিন ধরে ব্যবহার করে না। খুবই গরম রুমের ভেতর। হঠাৎ রুমের শাটারটা উঠিয়ে একটা ছেলে ভেতরে প্রবেশ করলো। ছেলেটার হাতে ভয়ঙ্কর একটা ধারালো ছুরি। আবিরের সামনে চেয়ারের উপর আরাম করে বসা ছেলেটা। কেমন আছিস মাফিয়া কিং এর বন্ধু? আবির বুঝতে পারছে না ছেলেটা কেন মাফিয়া কিং এর বন্ধু বলছে। আবির বোকাশোকা চেহারা বলে বলতে থাকে, মাফিয়া কিং এর বন্ধু মানে কি বলছেন আপনি? কেন বুঝতে পারছিস না আমি কি বলছি? নাকি বুঝেও না বোঝার চেষ্টা করছিস? সত্যি ভাইয়া, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না, দয়া করে আমাকে বুঝিয়ে বলেন। বাংলাদেশের টপ মাফিয়া কিং এর রকি ভাই তোর বন্ধু ছিল না? একই সাথে একই ভার্সিটিতে পড়তি তোরা দুজন। কোথায় এখন রকি, সেটা বল আমাকে। আবির মনে করার চেষ্টা করে রকির কথা। সেদিন ভার্সিটিতে নাহিদের সাথে ঝামেলা করার পর থেকে রকির সাথে আর দেখা হয়নি আবিরের। রকি বলে গিয়েছিল দেখা হবে, কিন্তু এখন আবিরের সাথে দেখা হয়নি রকির। আমার সাথে রকির কোনো যোগাযোগ নেই। সেদিন ফাঁসিতে ওর সাথে আমার শেষ দেখা হয়, এরপর আর দেখা হয়নি। আমি জানি না রকি কোথায়। আবিরের কথাটা বিশ্বাস করে না ছেলেটা। দাঁড়ালো ছুরিটা হাতে নিয়ে বলতে থাকে, সত্যি কথা বল, বেঁচে যাবি, নয়তো এই ছুরিটা দিয়ে এখনই শেষ করে দিব। বল রকি কোথায়? ছুরিটা দেখে আবির ভয় পেয়ে যায়। গলার পানি শুকিয়ে যাচ্ছে। একটা ঢোক গিলে গলাটা হালকা ভিজিয়ে নেয় সে। ভয় কাতর গলায় বলতে থাকে, ভাই, আমার কথাটা বিশ্বাস করেন, আমার সাথে রকির কোনো দেখা হয়নি। আমাকে মারবেন না, দয়া করে ছেড়ে দেন প্লিজ। মিথ্যা, সবকিছু মিথ্যা। তুই একমাত্র জানিস রকি এখন কোথায় আছে। তোর সময় শেষ, মৃত্যুর পর গুনতে শুরু কর এখনই। কথাটা বলে ছেলেটা ধারালো ছুরিটা নিয়ে আবিরের গলার দিকে নিতে থাকে। আবির ভয় পেয়ে যায়। ছুরিটা আবিরের গলায় চালিয়ে দিবে এই মতো অবস্থায় রুমের সাথে ঠাস ঠাস করে আওয়াজ হয়। ছেলেটা ছুরিটা নামিয়ে নেয়। আবির হাঁপ ছেড়ে বাঁচে। হয়তো সৃষ্টিকর্তা আবিরকে বাঁচাতে কাউকে পাঠিয়েছেন। ছেলেটা ভয়ে ভয়ে শাটারের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, বাইরে কে কে শাটার ধাক্কা মারছে? কোন শালা বাইরে দাঁড়িয়ে আছিস? কথা বলছিস না কেন? বাইরে থেকে কোনো প্রত্যুত্তর আসে না। ছেলেটা রেগে রুমের শাটারটা ওপরের দিকে তুলে। বাইরে দাঁড়িয়ে আছে কোনো এক অচেনা আগন্তুক। আবির আর ছেলেটার স্তম্ভিত দৃষ্টির সামনে দিয়ে নীরবে এগিয়ে গিয়ে আগন্তুকটা শূন্য চেয়ারে বসে পড়ে। নিশ্চল নীরব আগন্তুক এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওপরে ঝুলে থাকা বাল্বের সহস্র আলোক রশ্মির কেন্দ্রস্থলে। 60 ওয়াটের হলদে আলো, পরিসীমার মধ্যে কালো কালারের
রকস্টার ড্রেস মুখে ভুতুরে মাস্ক জলজল করছে। পিছন থেকে ছুরি হাতে নিয়ে এইগুলো থেকে চেয়েটা আগন্তুকের দিকে। এই কে তুই? এখানে আসলে কি করে? আমার চেয়ারে বসে পড়লি? ভালো ভালোই বলছি, এখান থেকে চলে যা, নয়তো তোর অস্তিত্ব বিলিয়ে করে দেব। আগন্তুক উচ্চস্বরে হেসে ওঠে। ওর মনের ভেতর মনে হয় না মৃত্যুর কোনো ভয় আছে। আবির বাঁচার ভরসা পায়। মৃত্যুর সামনে থেকে বাঁচার এটাই বড় সুযোগ। কিরে, তুই এমন করে হাসিস কেন? মরায় ভয় নেই? তারা তোকে আর বেশি সুযোগ দেওয়া যাবে না। তোকে মেরে আবির শালাকেও মেরে দিব। কথাটা বলে ছেলেটা ধারালো ছুরি আগন্তুকের পেছন দিয়ে আঘাত করে। এর আগে আগন্তুক পায়ের কাভার পয়েন্ট থেকে ছোট্ট একটা পিস্তল বের করে। এরপর দুটো গুলি করে। একটা বুলেট এসে ছেলেটার তলপেটে লাগে, আরেকটা মিস ফায়ার হয়ে পেছনের দিকে চলে যায়। ছুরি হাতে ছেলেটা নিচে পড়ে যায়। আগন্তুক বসা থেকে উঠে দাঁড়ায়। ছেলেটার বুকের উপর ডান পাটা রেখে পিস্তলের সবগুলো বুলেট খরচ করে ছেলেটার উপর। এরপর কি হয় জানে না আবির। হাসপাতালে বেডের উপর শুয়ে শুয়ে এগুলো ভাবছিল আবির। তখনই রুমের দরজা ঠেলে একটা লোক প্রবেশ করে। আবির লোকটাকে দেখে হালকা ভয় পেয়ে যায়। কারণ হলো রুমের দরজা ঠেলে একজন ডাক্তার প্রবেশ করে। পরনে তার সাদা কালারের অ্যাপ্রন, মুখে মাস্ক। ছেলেটা ইঞ্জেকশন হাতে নিয়ে আবিরের সামনে দাঁড়ায়। আবির ছোট থেকেই ইঞ্জেকশনকে অনেক ভয় পায়। বলতে গেলে কখনো বড় ধরনের অসুখ হলেও শরীরে ইঞ্জেকশন পুশ করে না, কিন্তু আজকে সামান্য মাথা ব্যথার জন্য ইঞ্জেকশন নেবে, এটা কি করে সম্ভব? ডাক্তার সাহেব আবিরের শরীর থেকে স্যালাইন সুইচটা খুলে ফেলে। তুলোর মধ্যে স্যানিটাইজার নিয়ে আবিরের হাতে লাগায়। ইঞ্জেকশনটা ঠিক করে ডাক্তার সাহেব আবিরের হাতে পুশ করতে যাবে, তখনই আবির নিজের হাতটা সরিয়ে নেয়। আবির এতক্ষণ বেডের উপর শুয়েছিল, এখন সে উঠে বসে, বেডের পাশে হেলান দিয়ে বসে। আবিরের এমন কাণ্ডে ডাক্তার সাহেব অবাক হয়ে যায়। আবিরকে দেখে মনে হয় না সে একজন মানসিক রোগী। কোনো মানসিক রোগী ছাড়া সুস্থ ব্যক্তি এমন কিছু করতে পারে না। ডাক্তারি জীবনে এই প্রথম একজনকে পেয়েছেন যে কিনা মারাত্মক অবস্থায় থেকেও ইঞ্জেকশন নিতে ভয় পাচ্ছে। ডাক্তার সাহেব আবিরকে প্রশ্ন করে, মিস্টার আবির, কি হয়েছে আপনার? আপনি এমন করে হাত সরিয়ে নিলেন কেন? আমাকে ইঞ্জেকশন পুশ করতে দিন। আসলে আমি কখনো ইঞ্জেকশন নেই না। ছোট থেকে এটা আমার বড় সমস্যা। ইঞ্জেকশন দেখলেই আমার বুক কাঁপাকাঁপি করে। এটা আবার কেমন কথা? আপনি এত বড় একটা ছেলে হয়ে সামান্য ছোট ইঞ্জেকশনকে ভয় পাচ্ছেন কেন? আর এমনিতেই আপনার মাথা ব্যথা কমানোর জন্য ইঞ্জেকশন প্রয়োজন। আমার মাথা ব্যথা আগের থেকে অনেকটা কমে গেছে। দেখেন, আমি একজন ডাক্তার, আপনার চেয়ে আমি রোগীর রোগ সম্পর্কে ভালো জানি। আমি কখন এখান থেকে যেতে পারবো সেটা বলেন। আপনি এত অস্থির হচ্ছেন কেন? আপনার এখন বিশ্রামের প্রয়োজন। আর কিছুক্ষণ পর মেহেরাজ সাহেব আপনার সাথে দেখা করবে, আপনাকে নিয়ে চলে যাবে। কেন? আমি এই পুলিশ অফিসারের সাথে কেন যাবো? আমি আমার বাসায় একা একাই যেতে পারবো। আমি এত কিছু জানি না, তবে আমার মনে হয় মেহেরাজ স্যার আপনাকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। আবির বুঝে গেছে পুলিশ অফিসার কি জিজ্ঞেস করবে। আবির নিজেকে প্রস্তুত করে নেয়। ডাক্তার সাহেব বেরিয়ে যায় কেবিন থেকে। আবিরের দৃষ্টি এখন সেই দিকেই। থানার ভেতর নিজের কেবিনে চেয়ারে বসে আছে মেহরাজ, হাতে তার জ্বলন্ত সিগারেট। মাথাটা উপরের দিকে করে বসে আছে সে। অনেক চিন্তা যখন মানুষের মাথায় ভিড়ে, তখন মানুষ উপরের আকাশের দিকে চেয়ে অন্যমনস্কভাবে সেই বিষয়টি নিয়ে ভাবতে থাকে। 1 বছর চিন্তায় সে মাথায় বসে আছে। কি করবে বুঝতে পারছে না মেহরাজ। 9 বছর ধরে পুলিশ আছে ম্যানেজার। পুলিশের চাকরি জীবনে কখনো সেই রকম কেসের সম্মুখীন হয়নি। কিছুক্ষণ আগের ঘটনাটা নিয়ে বেশ গম্ভীরভাবে চিন্তা করছে মেহরাজ। কিছুক্ষণ আগে মেহরাজ নিজের কেবিনে বসে বসে পুরনো কিছু ফাইল দেখছিল। তখনই তার কেবিনে প্রবেশ করে কনস্টেবল শেখর। মেহরাজ নিজের হাতে ফাইলটা টেবিলের উপর রেখে শেখরের দিকে তাকায়। উত্তেজিত হয়ে দাঁড়ায় শেখর। সবুজ রঙের শার্টের ভেতরে ঘেমে একাকার। শেখর বেশ ভালোই বুঝতে পারছে মেহরাজ তাকে দেখে মনে হচ্ছে কোথা থেকে দৌড়ানি খেয়ে এসেছে, কিন্তু পুলিশকে আবার কে টিউশনি দিবে? কার এত বড় সাহস? ভেবে পায় না মেহরাজ। শেখর, থানার বাইরে এত আওয়াজ শোনা যাচ্ছে কেন? মনে হচ্ছে অনেক লোক দাঁড়িয়ে থানার বাইরে ঝামেলা করছে। আর তোমার এমন অবস্থা কেন? স্যার, আমার কথা বাদ দেন, বাইরে কি হচ্ছে সেটা আগে দেখবেন। চলেন, বসে থাকলে বাইরের লোকগুলো আরো বেশি ঝামেলা করবে। মানে কি বলতে চাচ্ছ সেটা ভালো করে বুঝিয়ে বলো আমাকে। স্যার, আপনি আমার সাথে বাইরে চলুন, তাহলে বুঝতে পারবেন আমার কথা। শেখরের কথার উপর ভিত্তি করে মেহরাজ কেবিন থেকে বের হয়। থানার সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে, কিন্তু এত লোক এত রাতে থানার সামনে কি? সবার মুখে একটাই কথা, আবির কোথায়? আমাদের আবিরকে বের করে দিন। মেহরাজ কিছুই বুঝতে পারছে না। কি আবির? এখানে এত লোকজন আসার মানে কি এই আবিরের জন্য? উত্তরটা নিজের মনেই করতে থাকে মেহরাজ। শেখর, আমি কিছুই বুঝতে পারছি না। এত রাতে থানার সামনে লোকজন এমন অবস্থা করছে কেন? কি আবির? কোথায় আবির? আমি কিছু বুঝতে পারছি না। আমাকে একটু খুলে বলো সবকিছু। স্যার, এখানে সবাই পাশের বস্তিবাসী। সেখানে একটা ছেলে থাকতো, তাদের সবার সাথে তার নামই আবির। গতকাল বিকেল থেকে সেই আবিরকে কোথাও দেখা যাচ্ছে না। হঠাৎ কোথাও উধাও হয়ে গেছে আবির। এর জন্য মূলত সবাই এসে থানায় ভিড় জমিয়েছে। আপনি কিছু একটা করুন স্যার। শেখর,
আবির নামের ছেলেটার একটা ছবি নিয়ে সবাইকে 5 মিনিটের মধ্যে থানায় থেকে বের করে দাও। আবিরকে পেলে আমরা তাকে বস্তিতে দিয়ে আসবো। মেহেরাজের এমন কথা শুনে নিজেই বোকা বনে যায় শেখর। 1 মাস হয়নি এখনো মেহেরাজের এই থানায় যোগ দেওয়ার। নতুন এসে বেশ কড়া নিয়ম করে দিচ্ছে এই নতুন অফিসার। শেখর আবিরের একটা ছবি সংগ্রহ করে বস্তিবাসীকে থানা থেকে বিদায় করে দেয়। স্যার, এই যে আবির নামে ছেলেটির ছবি। শেখরের হাত থেকে ছবির কাগজটা নেয় মেহেরাজ। ছবির দিকে তাকায় তিনি। ফোন সাইজের একটা ছবি, লম্বা একটা ছেলে দাঁড়িয়ে আছে, কাঁধে ব্যাগ নিয়ে, মুখে চাপতালি, শরীরের রংটা হালকা চাপা ফর্সা, চোখে মোটা ফ্রেমে চশমা, পরনে ঝিরে ঝালা লম্বা হাতার কালো রঙের একটা শার্ট, কম দামি এবং জোড়াচটি পায়ে লেগে আছে। মেহেরাজ নিজেও বুঝতে পারছে না এমন একটা বোকা ছেলে হঠাৎ আবার কোথা থেকে উধাও হয়ে যাবে। শেখর, ছেলেটাকে দেখে মনে হচ্ছে অনেক বোকা টাইপের। আবিরের সম্পর্কে তুমি কি কি জানো? স্যার, ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সেখানে গেলে জানা যাবে আবিরের সম্পর্কে। শেখর, তুমি কি রকিকে চেনো? কোন রকি স্যার? মাফিয়া কিং? মাফিয়া কিং রকি। সে ছদ্মবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। কিছুদিন যেতে না যেতে হঠাৎ কোথায় যেন হারিয়ে যায় সে। রকি ভার্সিটির সভাপতি ছিলেন। নাহিদকে স্টিক দিয়ে পুরো ভার্সিটির সকল স্টুডেন্টের সামনে পিটিয়েছিল। ওই দিন ভার্সিটির শেষ দিন ছিল রকির। এরপর থেকে কেউ আর রকির চেহারা পর্যন্ত দেখেনি। শেখর, তুমি এখন আসতে পারো। শেখর বেরিয়ে যায় কেবিন থেকে। মেয়েরা চিন্তা করছে এমন একটা বোকা ছেলেকে কে আবার গুম করে দিবে। আবিরের সাথে কারো শত্রুতা থাকবে, এটা কিভাবে সম্ভব? আগেও এমন অনেক কেসের সম্মুখীন হয়েছে আবিরকে, কিন্তু এমন কোনো রহস্যময় কেসে কখনো সম্মুখীন হয়নি। মেহেরাজ নিজে একজন বড় মাইন্ড গেমার, বড় বড় কেস একা সামলাচ্ছে তিনি, কিন্তু এইটা কিভাবে সম্ভব কিছুই ধোঁয়াশা। হাতে থাকা সিগারেট শেষ হয়ে এসেছে। কালকে সকালে ভার্সিটিতে গেলে জানা যাবে আবিরের সম্পর্কে। ততক্ষণ পুরনো কেসের ফাইলগুলো দেখতে থাকে মেহেরাজ। স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে একটা লাশ পাওয়া গেছে। মানুষজন আতঙ্কিত হয়ে আছে। সকাল 9টা। মেহেরাজ নিজের কেবিনে বসে বসে সদ্য গরম চায়ে চুমুক দিচ্ছিল। তখন তার কেবিনে প্রবেশ করে শেখর। চোখে তার ভয়ের আভাস স্পষ্ট দেখতে পাচ্ছে মেহেরাজ। লাশের কথা শুনে গরম চাটা টেবিলের ওপর রেখে বসা থেকে উঠে দাঁড়ায় তিনি। পিস্তলটা কোমরের কভার পয়েন্টে রাখে। টেবিলের ওপর থেকে পুলিশের কালো কালারের লাঠিটা হাতে নেয় মেহেরাজ। গাড়িতে গিয়ে বসে তিনি। উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে। একটা লাশ রাস্তায় পড়ে আছে, কাফানের কাপড় দিয়ে মোড়ানো। আশেপাশে কেমন যেন একটা গন্ধ ছড়িয়ে পড়েছে, হয়তো এটা লাশের তাজা গন্ধ। মানুষজন মুখে কাপড় দিয়ে গন্ধ থেকে বাঁচার চেষ্টা করছে। এখনো লাশের মুখ কেউ দেখছে না। পুলিশ ছাড়া কেউ হাত দিতে সাহস পাচ্ছে না। মেহেরাজের হাতের ইশারায় শেখর গিয়ে ভয়ে ভয়ে লাশের কাফনে মোড়ানো মুখটা খুলে দেয়। মৃত ব্যক্তির মুখটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় শেখর, কারণ মৃত ব্যক্তির মুখটা কিছুই বোঝা যাচ্ছে না। মনে হয় কেউ বড় পাথর দিয়ে মুখটা থেতলিয়ে দিয়েছে। মুখ দেখে লাশটা শনাক্ত করা সম্ভব না। মেহেরাজ লাশটা পোস্টমর্টমের জন্য মর্গে পাঠিয়ে দেয়। শহরের অবস্থা বেশি একটা ভালো না, সবাই আতঙ্কিত। একদিন পরে পরে এমন মানুষ খুন হয়েই যাচ্ছে। পুলিশ অফিসাররা খুনিকে এখনো ধরতে পারেনি। তাহলে কি এমনভাবে শহরে খুন হতেই থাকবে, আর খুনি সাধারণ মানুষের ভিড়ে মিলিয়ে যাবে? এখন অপেক্ষা পোস্টমর্টম রিপোর্টের জন্য। প্রায় 2 ঘন্টা পর মেহেরাজের হাতে পোস্টমর্টমের ফাইনাল রিপোর্ট আসে। রিপোর্টটা দেখে মেহেরাজ অনেক অবাক, কারণ রিপোর্টে এসেছে লাশটা একজন ছেলের। মৃত ব্যক্তিকে কেউ গুলি করে মেরেছে। প্রায় 6টা বুলেট শরীর থেকে পাওয়া যায়। ছেলেটা মারা যাওয়ার পরও খুনি নিজের রাগ কমাতে বড় পাথর দিয়ে মৃত ব্যক্তির মুখমণ্ডলে মেরেছে। কোনো সাইকো টাইপের লোক ছাড়া এমন খুন কেউ করতে পারে না। 2টো কেস সামনে দাঁড়িয়ে আছে, 1 আবিরের নিখোঁজ, 2 সকলের খুনের তদন্তের। কখনো এমন নাজেহাল অবস্থায় পড়েনি মেহেরাজ। দুপুর হয়ে এসেছে। সন্ধ্যা থেকে আবিরকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। মেহেরাজ নিজের কেবিনে বসে আছে। সামনে একটা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে শেখর। মেহেরাজ চেহারায় হেলান দিয়ে উপরের দিকে তাকিয়ে আছে। তার মাথায় একটা জিনিস কিছুতেই আসছে না। আবিরের মতো এমন একটা ছেলে, না, আর কিছু ভাবতে পারছে না মেহেরাজ। শেখর মেহেরাজের এমন চিন্তামগ্ন চেহারা দেখে বলতে থাকে, স্যার, আপনি কেমন ভাবছেন? আর আমি কতক্ষণ এইভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবো? অনেক তো হলো, আপনি তো কিছুই বলছেন না। মেহেরাজ শেখরকে প্রায় 15 থেকে 20 মিনিট আগে নিজের কেবিনে ডেকে পাঠায়। শেখর তাড়াতাড়ি করে চলে আসে, কিন্তু এসে দেখে মেহেরাজ মাথা উপরের দিকে করে তাকিয়ে আছে। অনেকক্ষণ পর শেখর মুখ খুলেছে। শেখরের কথাই মেহেরাজ ওপর থেকে দৃষ্টিটা সরিয়ে নেয়, আর শেখরের ওপর দৃষ্টি ফেলে। মধ্যবয়সী এই লোকটা যদি পুলিশের কনস্টেবল না হয়ে বড় কোনো অফিসার হতো তাহলে বেশ মানাতো তাকে। শেখরের অনেক সাহস, যেমন কিছুদিন আগে এলাকার একটা মাস্তানকে সে নিজ হাতে ধরে থানায় ধরে দিয়েছে, যেখানে মাস্তানটাকে ধরতে কেউ সাহস করে না।
সেখানে শেখর একাই কাজটা করেছে, কিন্তু দুঃখের বিষয় শেখর এই কাজটা করার জন্য কোনো প্রমোশন পায়নি। মেহরাজ সব সময় শেখরকে নিজের কাছাকাছি রাখে। এবার মেহরাজ শেখরের কথার জবাব দেয়। শেখর, হাতে এখন 2টা কেস, চিন্তা আমার আকাশ ছুঁই ছুঁই অবস্থা, কোনটা আগে ধরবো সেটা বুঝতে পারছি না। স্যার, আবির নামে ছেলেটাকে জিজ্ঞেস করলেই মনে হয় একটা কেসের সমস্যার সমাধান হবে। শেখর, আমার কি মনে হয় জানো, আবির ছেলেটার সাথে অন্য জগতের কারোর সাথে কোনো সম্পর্ক নেই। আমারও তাই মনে হয়। ছেলেটাও খুবই বোকাশোকা। সে হাসপাতালে আমাদের দেখে বাচ্চাদের মতো ভয় পাচ্ছিল। আমি আবিরকে ভয় পেতে দেখিনি, আবিরের চোখে আমি ভয় দেখিনি, অন্য কিছু দেখেছি, কিন্তু কি দেখেছি সেটার রহস্যটা এখনো দূর হচ্ছে না। আমি স্যার এত কিছু লক্ষ্য করিনি, তবে আবির ছেলেটা অনেক রহস্যময় মনে হচ্ছে। ডাক্তার যে বলল সন্ধ্যায় আবিরকে রিলিজ দিয়ে দিবে, এর আগেই কিন্তু আমাদেরকে হাসপাতালে থাকতে হবে। স্যার, তাহলে কি গাড়ি বের করবো? বের করো, যে সন্ধ্যার আগে যে আবিরের সাথে গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। শেখর বেরিয়ে যায় মেহরাজের কেবিন থেকে। আবির ছেলেটার চেহারা কি যেন একটা বলে, এমন বোকাশোকা চেহারাওয়ালা মানুষকে ব্যবহার করছে মাফিয়া কিং রকি। কিন্তু মেহরাজ একটা হিসাব মেলাতে পারছে না। রকি কেন আবিরকে বেছে নিয়েছে? রকি চাইলেই কলেজের অন্য কাউকে নিজের বন্ধু বানাতে পারতো, কিন্তু সে এটা না করে আবিরের মতো গরিব একটা ছেলেকে কেন বেছে নিয়েছে? রকির মতো এমন একটা ভয়ানক মাফিয়া ছদ্মবেশে নিয়ে ঢাকায় কলেজে এসেছে, আর এসে আবিরের সাথে বন্ধুত্ব করে নেয়। কিন্তু হঠাৎই আবির নাকি রকি হারিয়ে যায় শহর থেকে কোনো দূর অজানায়। এখন কোথায় আছে এই রকি? মেহরাজ যদি কোনোভাবে রকিকে ধরতে পারে তাহলে অনেক বড় প্রমোশন পাবে সে। রকির খোঁজ এখন একমাত্র আবিরই দিতে পারবে মেহরাজকে। এইমাত্র খাবার খেয়ে উঠেছে আবির। হাসপাতালের খাবার যেমন হয় আর কি, 1 প্লেট মোটা চাউলের ভাত, বেশি পানি দিয়ে ডাল। আবির একদিনের বেশি সময় ধরে কিছু খায়নি। আজকে সকালে জ্ঞান ফেরার পরে ফলমূল ছাড়া অন্য কিছু খায়নি। বিকেলের দিকে ঘুম থেকে উঠে এখন মাত্র খেয়েছে আবির। শরীরটা এখন মোটামুটি ভালো। আবির যখন জানতে পেরেছে সন্ধ্যায় তাকে রিলিজ দেওয়া হবে, তখন মনের ভিতর অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। কিন্তু পরে আবার মন খারাপ হয়ে গেল এটা জেনে যে সকালে সেই পুলিশ অফিসার মেহরাজ সাহেব আবিরকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসাবাদ করবে। কি এমন প্রশ্ন করতে পারে মেহরাজ যার কারণে আবিরের প্রতি এত যত্ন ওনার? জানা নেই আবিরের। কেবিনের দরজাটা খোলার আওয়াজ পেয়ে আবির সেদিকে তাকায়। পুলিশ অফিসার মেহরাজ সাহেব আর কনস্টেবল শেখর ভেতরে প্রবেশ করছে। আবির নিজের চশমাটা ঠিক করে নেয়, মুখটাকে একদম সহজ সরল স্বভাবের করে রাখে। যে কেউ আবিরকে এমন দেখলে ইনোসেন্ট বয় হিসেবে আখ্যায়িত করবে, অথচ এই ছেলেটার কোনো এক সময়ের বন্ধু ছিল বাংলাদেশের টপ মাফিয়া কিংয়ের। কেউ দেখলে আবিরকে বলবে না সে এত বড় একটা ভয়ানক মাফিয়ার অতি কাছের বন্ধু। আবির যেই কেবিনে ভর্তি সেখানে একটা স্টিলের চেয়ার আছে। মেহরাজ সেই চেয়ারটা টেনে বসে। পাশে দাঁড়িয়ে আছে শেখর। পুলিশের চাকরিটাই এমন, বড় অফিসার চেয়ারে বসবে আর কনস্টেবলগুলো অফিসারের পাশে মূর্তির মতো করে দাঁড়িয়ে থাকবে। মেহরাজকে দেখে এখন আর তেমন ভয় লাগছে না আবিরের। অন্য সব পুলিশ অফিসারের মতো ব্যবহার করছে না। আবির অসুস্থ দেখে এমন ব্যবহার, নাকি মন থেকেই এমন ব্যবহার করছে? তিনজনের মধ্যে প্রথমে মেহরাজ নিজের মুখ খুলে বলে, এখন কেমন বোধ করছো আবির? এখন আমি আগের থেকে অনেকটা সুস্থ বোধ করছি। শুনে খুব ভালো লাগলো। এখন আমি যে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করব, সেই সময়ে ডাক্তার বা নার্স কিছু বলেছে তোমাকে? আবির মনে করার চেষ্টা করে দুপুরের দিকে একটা নার্স আসে আর এসেই বলে যায় আবিরকে সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে তাকে। তার সাথে বিকেলের দিকে পুলিশ অফিসার মেহরাজ সাহেব কিছু গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করতে পারে, এইটুকুই বলেছিল নার্সটা। আবির সেই কথা চিন্তা করে সামনে বসে থাকা মেহরাজকে বলে, স্যার, দুপুরের দিকে একটা নার্স এসে তাহলে আপনার কথাই বলে গেছে আমাকে। হতে পারে। আমি হাসপাতালে ফোন দিয়ে বলে দিয়েছিলাম সন্ধ্যার কিছুক্ষণ আগে তোমার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। স্যার, আমি আপনার সব প্রশ্নের জবাব দেব। তার আগে আপনি আমাকে এটা বলেন যে আপনি আমার নামটা জানলেন কোত্থেকে? আমি তো আপনাকে আমার নিজের পরিচয় দিইনি। আমি একজন পুলিশ অফিসার, তোমাকে আমি প্রশ্ন করতে পারি, কিন্তু তুমি আমাকে উল্টো প্রশ্ন করতে পারো না। সেটা আমি জানি না স্যার, তবে আপনি যদি আমাকে এই প্রশ্নের জবাবটা দিতেন তাহলে আমার মনে এত জানার আগ্রহ থাকতো না। তোমার সম্পর্কে বস্তির লোকজনের কাছ থেকে জানতে পেরেছি। এখন এই সকল টপিক বাদ দাও, আমার হাতে বেশি সময় নেই। আমি এখন যে প্রশ্নগুলো করব সবগুলোর সঠিক উত্তর দিবে।
মেহরাজ যেইভাবে কথা বলছে এখন তাকে দেখে মনে হচ্ছে সে একজন কড়া পুলিশ অফিসার। আবির মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক ইঙ্গিত করে। মেহরাজ এটা দেখে আবিরকে প্রশ্ন করতে শুরু করে। আবির, কালকে সারাদিন কোথায় ছিলে তুমি? আর আজকে সকালে আমরা তোমাকে এই অবস্থায় এনে হাসপাতালে ভর্তি করেছি। আবির মনে মনে এটাই ভাবছিল, পুলিশ অফিসার মেহরাজ সাহেব প্রথমে এই প্রশ্নটাই করবে। তাই আবির নিজের মাথায় এই প্রশ্নের উত্তরটা গুছিয়ে রেখেছিল। যদি এই প্রশ্ন ছাড়া অন্য কোনো প্রশ্ন করত তাহলেও আবির সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করত। মেহরাজের প্রশ্নের জবাবে আবির তার সাথে যা ঘটেছে সব কিছুই স্পষ্ট করে বলে দেয় মেহরাজকে। আবিরের এমন উত্তর শোনার পর মেহরাজ অনেকটা অবাক হয়ে যায়, কারণ আজকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যে লাশটা পাওয়া গেছে সেই লাশটার সাথে আবিরের বর্ণনার কালকে রাতে আবিরের ওপর হামলাকারী লোকের সাথে মিল রয়েছে। তাহলে এখন একমাত্র খুনি হচ্ছে সেই রাতের আগন্তুক, যে আবিরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল। আবির বলেছে সে আগন্তুককে চেনে না, আবার আগন্তুক নাকি মাস্ক পরিধান করে এসেছিল, যার কারণে ভালো করে মুখ দেখতে পারেনি আবির। মেহরাজের এখন প্রচুর পরিমাণে রাগ লাগছে। দুটো কেসের সমাধান হবে তখন যখন সে আগন্তুক ধরা পড়বে, কিন্তু আগন্তুকের চেহারা কেমন সেটাই জানে না আবির। এবার মেহরাজ আবিরকে জিজ্ঞেস করে, আচ্ছা আবির, আমি শুনেছি তুমি নাকি বাংলাদেশের টপ মাফিয়া কিং রকির বন্ধু ছিলে। ছিলাম হয়তো এক সময়, কিন্তু এখন না। এখন রকির সাথে বন্ধুত্ব আছে কি নাই সেটা জেনে আমার কোনো প্রয়োজন নেই। তুমি এটা বলো যে রকি এখন কোথায়? স্যার, সবাই এটা নিয়ে কি শুরু করেছেন আমি তো বুঝতে পারছি না। রকি কোথায় সেটা আমি কিভাবে বলবো? হঠাৎ সেদিন নাহিদের সাথে ঝগড়া হওয়ার পর রকি যে কোথায় হারিয়ে গেছে আমি নিজেও জানি না। দেখো আবির, আমাদেরকে সত্যিটা বলে দাও। রকি একটা মাস্তান, দেশকে ধ্বংস করে ফেলবে সে। আমরা যদি তাকে ধরতে পারি তাহলে দেশ থেকে একটা আতঙ্ক কমে যাবে। আমি যতদূর পর্যন্ত জানি রকি ভয়ঙ্কর মস্তান হলেও সত্যির পথে সে চলে। খারাপ মানুষগুলোকে সে বেছে বেছে মারে, আর এতেই দেশ থেকে খারাপ মানুষ ধ্বংস হয়ে যায়। খারাপ মানুষকে শাস্তি দেওয়ার জন্য আইন আছে। সে কেন এগুলো করে মানুষের মন থেকে সুখ কেড়ে নিচ্ছে? আমরা সবাই একত্রিত হয়ে বিচার করতাম। স্যার, আপনি আমার কথা হয়তো বিশ্বাস করতে পারছেন না। আসলে রকি আমার বন্ধু ছিল ঠিকই, কিন্তু সে আমাকে শেষ কথা এটাই বলে গেছিল সে আবার আসবে। তবে কোথায় সে? আমি বুঝতে পারছি বিষয়টা। এখন তোমার সাথে রকির কোনো যোগাযোগ নেই, তাহলে কে নিয়ে যেতে পারবে আমাকে রকির কাছে? আমি শুনেছি স্যার, রকির একটা ভাই আছে, কিন্তু কে যে তার নাম সেটাই মনে পড়ছে না, আর সে থাকে কোথায় এটাও জানি না। সবাই নিজেকে গোপন রাখার চেষ্টা করছে। আমি রকিকে নিজ হাতে আমার থানার 14 শিকড়ে ভেতর এনে ভরবো। মেহরাজের কথা শুনে আবির মুচকি হাসে। একটা সাধারণ পুলিশ অফিসার রকির মতো মাফিয়া কিংকে ধরে জেলে ঢোকাবে ভাবতে অবাক লাগছে আবিরের। এখন এটাই বিশ্বাস করতে হবে আবিরকে, কারণ সামনে বসে আছে একটা পুলিশ। তার সামনে যদি মাস্তানির পক্ষ নিয়ে কথা বলে তাহলে যা ঘটাক তা তো ঘটেই যাবে। মেহরাজ সাহেব আর কথা বাড়াতে চান না, এখানেই প্রশ্নবাদ শেষ করতে চান তিনি। আবিরের কেবিন থেকে চলে যান মেহরাজ সাহেব। আজকে 4 দিন পর আবির কলেজে যাচ্ছে। আগের মতো করেই একই ড্রেস আপ নিয়ে ভার্সিটিতে এসেছে সে। এখন একটাই ভয় কাজ করে আবিরের মনের ভেতর, যদি নাহিদের সাথে দেখা হয়ে যায় কোনোভাবে। আর নাহিদ যদি বলে বসে রকি কোথায়, কি জবাব দেবে তখন আবির? মুখের ভাষা কোথায় হারিয়ে যাবে সেই সময়? রকির সাথে থেকে না হয় সেদিন বেঁচে গিয়েছিল, কিন্তু আজ বাঁচাবে কে আবিরকে? শয়তানের নাম নিতে না নিতেই শয়তান এসে উপস্থিত হয়ে গেছে। নাহিদ তার বন্ধুদের নিয়ে সেই আগের নির্দিষ্ট জায়গায় বসে বসে আড্ডা দিচ্ছে। এখন যদি আবির ক্লাসে চাই তাহলে নাহিদদের সামনে দিয়ে যেতে হবে। আবির কোনো কিছু না ভেবেই ক্লাসের দিকে হাঁটা ধরে। সামনে গেলে যে বিপদ এটা জেনেও আবির থামে না। নাহিদ, সামনে তাকিয়ে দেখ, আবির আসতেছে। প্রতিদিনের ন্যায় আজকেও নাহিদ বাইকের ওপর আরাম করে বসে সিগারেট টানছে, আর সামনে দিয়ে চলে যাওয়া মেয়েগুলোর সাথে ইফটিজিং করছে। রকি সেদিন যখন ভার্সিটির সকলের সামনে নিজের ক্ষমতা দেখিয়ে নাহিদকে মেরেছিল, সেদিন থেকে নাহিদের একটাই প্রতিজ্ঞা, সেটা হলো রকিকে নিজ হাতে মারা। রকিকে এখন আর শহরে দেখা যায় না। যদি নাহিদের সামনে রকি পড়ে যায় তাহলে রকিকে শেষ করে দেবে নাহিদ। আরাফের কথা শুনে নাহিদের মুখ থেকে জ্বলন্ত সিগারেটটা নিচে পড়ে যায়। এটা কাকে দেখছি? আবির? ও বেঁচে আছে কি করে? নাকি মৃত্যুর পরে আত্মা হয়ে এসেছে? আত্মা হলে তো নাহিদ একাই দেখতো, কিন্তু আরাফও সাথে দেখছে। তাহলে এটা আবিরের আত্মা না, সত্যি সত্যি আবিরই এটা। কিন্তু এটা কি করে সম্ভব?
আবির বেঁচে আছে, তাহলে নাহিদ উত্তেজিত হয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, সামনে যে আবির আসে, এটা কি আরও কেউ দেখতে পারছিস, নাকি আমি আর আরাফি শুধু দেখছি? সবাই অন্যরকম দৃষ্টিতে নাহিদের দিকে তাকায়। ছেলেটা কি বলছে? এটা সামনে দিয়ে আবির নামে ছেলেটা তো শরীরে গুটি গুটি পায়ে হেঁটে আসছে। তাহলে নাইদের এমন বলার কারণ কি? পাগল হয়ে যায়নি তো? আবার বলাও যায় না। নাহিদ যেভাবে প্রতিদিন মদ পান করে নেশা করে, এর প্রতিক্রিয়ায় হয়তো মাথার তার ছিঁড়ে গেল। নাহিদের পাশে দাঁড়িয়ে থাকা রিফাত বলে, আমি তো আবিরকে ভালো করেই দেখতে পাচ্ছি। কেমন যেন খ্যাট টাইপের ছেলেটা, বোকাশোকা চেহারা। অন্যরা দেখেছে কি না এটা আমি জানি না। রিফাতের কথা শুনে সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ায়, যার মানে সবাই আবিরকে দেখতে পাচ্ছে। নাহিদ অবাক হয়ে যায় আবিরকে এমনভাবে ক্যাম্পাসে আসতে দেখে। আরাফ, আবিরকে ডাক দে আর আমার সামনে আসতে বল তাড়াতাড়ি। নাহিদের বলা কথাই আরাফ একটু জোরে আবিরকে ডাক দেয়। আবির, এই আবির, কানে শুনতে পাস না নাকি? এদিকে আয়, নাহিদ ডাকছে তোকে। আরাফ অনেকটা জোরে আবিরকে ডাক দিয়েছে, যার কারণে ক্যাম্পাসের মাঠে বসে থাকা আড্ডা দেওয়া স্টুডেন্টগুলো সেদিকে নজর দেয়। আবির আরাফের ডাক শুনে সেদিকে তাকায়। নাহিদের পাশে সারাদিন চাকরের মতো বসে থাকে আরাফ। সে এটা পুরোই একটা ফাউল। নিজের বাবার নেই কিছু, অন্যজনের ক্ষমতা বিক্রি করে খায়। আবির সবচেয়ে বেশি অপছন্দ করে এই আরাফ ছেলেটাকে। আবির মাথাটা নিচু করে কারো ডাকে সায়না দিয়ে চলে আসে। নাহিদরা সবাই শুধু সেদিকে তাকিয়ে আছে। মিমের বয়স 22 বছর চলে। একজন রূপসী মেয়ের যা যা থাকতে হয় সব গুণই মিমের মধ্যে বিদ্যমান। গায়ের রং সাদা, গড়গড়তা মেয়েদের তুলনায় মিম অনেকটা লম্বা, কাটা কাটা চোখ মুখ, ঠোঁটের নিচে চোখে পড়ার মতো কালো তিল। তবুও মিমের ধারণা তার চেহারা অতি সাধারণ, আবার বাজেও। মিমের এমন মনে হওয়ার অনেক কারণ আছে, এর মধ্যে একটা হলো বিয়ে। মিমকে আজ পর্যন্ত অনেক ছেলেপক্ষ বিয়ের জন্য দেখে গেছে, কিন্তু কেউ মিমকে পছন্দ করেনি, কারণ মিম রান্নাবান্না কিছুই পারে না। ছেলেপক্ষের লোক প্রথমে এসে জিজ্ঞেস করে, মেয়ে রান্না জানে তো? বিয়ের পর স্বামীকে রান্না করে ঠিকমতো খাওয়াতে পারবি তো? এমন কথা শুনে মিমের বাবা আশরাফ সাহেব ছেলের পক্ষকে না করে দেয়। মিমের চেহারা দেখে সব ছেলেরা পাগল হওয়ার মতন, কিন্তু মিমের ওই একটাই সমস্যা, রান্না করতে পারে না। অবশ্য মিম নিজেও চায় না রান্না শিখতে। রান্না শিখে ফেললে যে কোনো ছেলেপক্ষ মিমকে নিতে রাজি হবে। মিম চায় না মা বাবাকে ছেড়ে অন্য কোথাও চলে যেতে, কিন্তু মেয়ে হয়ে জন্ম নিলে তো স্বামীর ঘরে যেতেই হবে। এখন মিম বাসায় থাকলে তার একটাই কাজ, মায়ের সাথে রান্নাঘরে রান্না শেখা। মিম এতে খুবই বিরক্ত বোধ করে। আজ 2 দিন পর মিম বাসা থেকে বের হয়েছে ভার্সিটির উদ্দেশ্যে। এই 2 দিন সে মায়ের সঙ্গে রান্না শিখেছে, অনেকটা শিখে গেছে রান্না। মিমের রান্নার প্রতি তেমন কোনো আকর্ষণ নেই। ক্যাম্পাসের মাঠে এক কোণে দাঁড়িয়ে আছে প্রীতি। মিমের সাথে প্রথম বর্ষ পড়ে সে। এখন বলতে গেলে প্রীতি আর মিম দুজন খুব ভালো বন্ধু। তাদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছে। মিম লম্বা লম্বা পায়ে এসে প্রীতির সামনে দাঁড়ায়। প্রীতি মিমকে দেখে নিজের হাত ঘড়ির দিকে তাকায়। ঠিক 15 মিনিট লেট করেছে মিম। প্রীতি রেগে বলে, ওই তোর আসার সময় হলো? সে কখন থেকে ফোন করে বলছিস অপেক্ষা করতে, আর 5 মিনিট লাগবে। এই তোর 5 মিনিট? আমি অনেক অনেক দুঃখিত প্রীতি, আসলে বাসার সামনে দাঁড়িয়ে ফোন করেছিলাম তোকে। যদি সঠিক সময়ে রিক্সা পেয়ে যেতাম তাহলে ঠিকই চলে আসতাম। 5 মিনিটের রাস্তা, সেটাও নাকি রিক্সা দিয়ে আসতে হয়? ক্যাম্পাস থেকে আমার বাসা 5 মিনিটের দূরত্ব না, আরও বেশি সময় লাগে আসতে। হয়েছে হয়েছে, থাম এবার তুই। ক্যাম্পাস থেকে তোর বাসা কতটুকু দূরত্ব সেটা আমার জানা আছে। এখন এটা বল, গত শুক্রবারে যে ছেলে পক্ষ তোকে দেখতে এসেছিল তারা কি বলে গেছে? আর বলিস না ছেলেটার কথা, আমার থেকে অনেক খাটো। আমি আর সে যদি একসাথে দাঁড়াই তাহলে আমার থেকে 5 থেকে 6 ইঞ্চি ছোট দেখাবে। এত ছোট হবে না মনে হয় তোর থেকে। তো ছেলেটার চেহারা সম্পর্কে কিছু বল আমাকে। মুখটা সাদা, ক্লিন শেভ করা, নাকের নিচে হিটলারি গপ রেখেছে, মাথার চুল তেমন একটা নেই বললেই চলে, কেমন যেন দেখতে। আর সবচেয়ে বড় কথা হলো ছেলেটা ছিল ব্যাংকার। বুঝতে পেরেছি। এখন তোর বাবা মাকে কি বললো ছেলে পক্ষকে? কি আর বলবে, বলেছে পরে জানানো হবে তাদের। এরপর আর কি হয়েছে আমি তা জানি না। ক্লাসের সময় হয়ে এসেছে, চল ক্লাসের দিকে যাওয়া যাক। মিম আর প্রীতি ক্লাসের দিকে রওনা দেয়। মিম আর প্রীতি কথা বলতে বলতে নিজেদের ডিপার্টমেন্টের দিকে যাচ্ছে। মিমদের ডিপার্টমেন্টে যেতে হলে প্রথমে লাইব্রেরিটা পেরিয়ে যেতে হয়।
লাইব্রেরির কাছাকাছি যখন দুজন এসে পড়েছে তখনই মিমের সাথে কারো ধাক্কা লাগে। প্রীতি অন্য পাশে ছিল বলে সে ধাক্কা খায়নি। এমন সামান্য ধাক্কায় মিমের কিছু না হলেও সামনে যার সাথে ধাক্কা লেগেছে তার অবস্থা করুন, কেননা মিমের সামনের ব্যক্তিটা নিচে পড়ে গেছে। মিমের অনেকগুলো বই পড়ে আছে, হয়তো নিচে পড়ে যাওয়া ছেলেটারই বই হতে পারে। ছেলেটা মাথাটা নিচু করে রেখেছে, যার কারণে মিম বুঝতে পারছে না কে। মিম ভদ্রতার খাতিরে নিচে পড়া বই তুলতেই ছেলেটাকে সাহায্য করবে, তখনই ছেলেটা মাথা উঁচু করে। ক্যাম্পাসের হাবাগোবা বোকা ছেলে এটা, আর কেউ না, আবির নিজেই। আবির কিছু গুরুত্বপূর্ণ বই নেওয়ার জন্য লাইব্রেরিতে গিয়েছিল। অনেক সময় ধরে খোঁজ করার পর 3টি বই সে বের করতে পেরেছে। আবির যখন লাইব্রেরিতে ঢুকেছিল তখন সবাই আবিরের দিকে তাকিয়েছিল। এক এক করে সবাই বোঝার চেষ্টা করেছিল আবিরের মতো বোকা ছেলেটা কেন লাইব্রেরিতে এসেছে। তার তো এখানে কোনো কাজ নেই। আবির যে ক্লাসের ভালো স্টুডেন্ট সেটাও আবার না। ক্লাসে যখন স্যার ক্লাস করায় তখন আবির অন্যদিকে তাকিয়ে থাকে, আবার কখনো কখনো মাথা নিচু করে বসে থাকে। সব ম্যাডামরাও তেমন কিছু বলে না, তারা জানে আবিরকে বললেও কোনো কাজ হবে না, তাই টিচাররা আবিরের সম্পর্কে কোনো ধরনের চিন্তা করে না। আবির লাইব্রেরি থেকে যখন বই নিয়ে বেরোচ্ছিল তখন প্রতিদিনের ন্যায় মাথাটা নিচু করে হাঁটছিল। আবিরের এই অভ্যাসটা মনে হয় না আর ঠিক হবে। প্রায় 1 বছর ধরে ক্যাম্পাসের সবাই আবিরকে এমন মাথা নিচু করে রাখতে দেখেছে। আবির যখন লাইব্রেরির দরজা পেরিয়ে চলে আসে তখনই কারোর সাথে সে ধাক্কা খায়, আর সে নিজেকে ঠিক রাখতে না পেরে কন্ট্রোল হারিয়ে নিচে পড়ে যায়, সাথে বইগুলোও। আবিরের চোখ থেকে চশমাটা নিচে পড়ে চশমাটার একটা স্ক্র্যাচ হয়ে গেছে। সে আবার চশমা ছাড়া সামনের কোনো কিছু স্পষ্ট দেখতে পায় না। আবির কোনো মতে বইগুলো হাতে নিয়ে দাঁড়ায়। সামনে দাঁড়িয়ে আছে 2টো মেয়ে। একটা মেয়েকে আবির ভালো করে চেনে, সেটা হলো মিম, আর অন্যটাকে আবির চেনে না। মিমকে আবিরের অনেক আগে থেকেই ভালো লাগতো, কিন্তু রকির ভয়ে আবির এটা বলতে পারতো না, কারণ রকি মিমকে পছন্দ করত। এখন রকি নেই, তাই আবির চান্সটা কাজে লাগাতে চায়। যদি ভালো কোনো কিছু হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। এই ফ্লোরের অনেক স্টুডেন্ট আবিরের দিকে তাকিয়ে আছে। আবিরকে এমন ভাঙা চশমা হাতে নিয়ে বোকার মতো দাঁড়িয়ে থাকতে দেখে মিম বলে, আসলে আমি মিম আর কিছু বলতে পারে না। পাশে দাঁড়িয়ে থাকা প্রীতি মিমের মুখ চেপে ধরে, যার কারণে মিম কথা বলতে পারছে না। সামনে দাঁড়ানো আবির বোকার মতো চেয়ে আছে দুজনের দিকে। মিম মেয়েটা কি যেন বলতে চেয়েছিল, কিন্তু প্রীতির মুখটা চেপে ধরে। কি সাংঘাতিক ব্যাপার! প্রীতির মনে কি চলছে সেই একমাত্র জানে। মিম প্রীতির থেকে ছোটার জন্য জোরাজুরি করছে। প্রীতি ছাড়ার বান্দা না, তাই মিম প্রীতির সাথে জোরাজোরিতে পেরে উঠছে না। আবির এমন দৃশ্য দেখে প্রীতিকে উদ্দেশ্য করে বলে, এ কি করছেন আপনি? মেয়েটার সাথে এমন জোরাজুরি করছেন কেন? প্রীতি আর মিম দুজনেই তাকায় আবিরের দিকে। একটা মেয়ের সাথে ধাক্কা লেগে পড়ে গেছে। নিজের চশমাটাও আস্ত নেই, একটি কাঁচ ভেঙে গেছে, অন্যটাই যায় যায় অবস্থা। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আবির একটা শব্দ পর্যন্ত করেনি। আবির ছাড়া এখানে অন্য কোনো ছেলে থাকলে মিমের নিশ্চিত 12টা বাজিয়ে ছাড়ত। এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকা ছেলেটা এখন কথা বলছে, আবারও নিজের জন্য নয়, অন্যের জন্য। প্রীতি নিজের মুখটা মিমের কাছাকাছি নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, দেখ মিম, ছেলেটাকে কেমন হাবাগোবা বোকার মতো দাঁড়িয়ে আছে, চল এর সাথে একটু মজা নেওয়া যাক। মিম প্রীতির এই প্রস্তাবে রাজি হয় না, তাই মাথা দিয়ে না না ইশারা করে। প্রীতি আবারও বলে, আরে তুই ভয় পাচ্ছিস কেন? আমি থাকতে তোর কোনো চাপ নিতে হবে না। তুই শুধু আমার পাশেই দাঁড়িয়ে থাকবি আর আমি দেখিব আমি কি করি। আবির বুঝতে পারছে না প্রীতি মিমের কানে কানে কি এমন কথা বলছে যা আবিরের সামনে বলতে পারছে না। হয়তো তাদের কোনো গুরুত্বপূর্ণ পার্সোনাল কথাবার্তা হবে। আবির শুনতেও চায় না অন্যের কথা, নিজের ব্যস্ততার শেষ নেই, আবার অন্যজনের কথা। দীর্ঘ সময় পর প্রীতি মিমের মুখ থেকে নিজের হাতটা সরিয়ে নিল। মিমের চেহারাটা ফর্সা আকৃতির। প্রীতির হাতের ছাপগুলো স্পষ্ট মিমের চেহারায় দেখা যাচ্ছে। জায়গাগুলো কেমন যেন লাল আকৃতি ধারণ করেছে। প্রীতি মেয়েটা এমন নির্দয় না হলেও পারত। আবির প্রীতির প্রতি একটা রাগ সৃষ্টি হয়েছে, কিন্তু সেটা আবির প্রকাশ করতে চায় না। পৃথিবীতে এক শ্রেণীর এমন অনেক মানুষ আছে যারা নিজের ভেতরের অবস্থাটা কাউকে প্রকাশ করতে পারে না। আবার দ্বিতীয় শ্রেণীর লোকেরা অনেকেই আছে যারা নিজের ভেতরের অবস্থা নিমেষেই বলে দিতে পারে। আবিরকে এমন দ্বিতীয় শ্রেণীর লোকেদের মধ্যে ফেলে দেওয়া যাবে না। সে হচ্ছে প্রথম শ্রেণীর লোক, নিজের ভেতরের আবেগ অন্যের কাছে প্রকাশ করতে পারে না। এই যে মিস্টার আবির, কতক্ষণ ধরে দেখছি বোকার মতো দাঁড়িয়ে আছেন, কি এত ভাববেন শুনি? আবির বাস্তবে ফিরে আসে। প্রীতি নিজের আঙুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। অধিকাংশ মানুষ হাতের যে আঙুলটা নাড়িয়ে কথা বলে সেই আঙুলটা নাড়িয়ে কথা বলছে প্রীতি। কি যেন নাম আঙুলটার, এখন মনে পড়ছে না আবিরের। আবির প্রীতির কথা জবাবে বলে,
আমি আসলেই বোকা, অনেক বোকা, একটু বেশি বোকা। আর বোকা মানুষরা কিন্তু একটু বেশি চিন্তা ভাবনা করে। তা আপনি কি আমার সেই অবাস্তব ভাবনাগুলো শুনতে চান? থাক, আপনারাই সেই অবাস্তব কথা আমাকে শোনাতে হবে না। আমি বুঝে গেছি আপনি যেমন, আপনার ভাবনাগুলোও তার থেকে বেশি খ্যাত। লাইফে সব কিছু কিন্তু অনুমানের উপর করে বলে দিবেন না, তাহলে কিন্তু পরে যেয়ে পস্তাতে হবে। জীবন চলার পথে পস্তাতে হবে তাদের, যাদের নিজেদের ভাবনাগুলোকে অবাস্তব হিসেবে কল্পনা করে। প্রীতি মেয়েটা খুব দক্ষতার সঙ্গে কথা বলছে। আবির অবশ্য এখনও অবাক হয়নি, তবে প্রীতির ওপর ইমপ্রেস সে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা নিজেদের কথার মাধ্যমে অন্যদের ব্রেন ওয়াশ করে দিতে পারে। তাদের কথা এত সাজানো গোছানো যে যে কোনো মানুষ অতি তাড়াতাড়ি কথার জালে আটকে যাবে। আবির কখনো কারো কথার মায়ায় পড়েনি। বলতে গেলে এখনও আবিরের সাথে তেমন কথিত ব্যক্তির দেখা হয়নি। আরে আপনি তো বেশ বিরক্তকর একটা লোক, বলতে গেলে ফালতু। আমি বিরক্তকর ছেলে হতে পারি, কিন্তু ফালতু ছেলে না। দেখে বোঝা যায় না কেমন ছেলে আপনি। এইসব কথা বাদ, এখন মূল কথায় আসে যাক। আপনি আমার বান্ধবী মিমকে কেন ধাক্কা দিয়েছেন? আমি ধাক্কা দিয়েছি নাকি আপনার বান্ধবী মিম আমাকে ধাক্কা দিয়েছে? আপনিই ধাক্কা দিয়েছেন। আচ্ছা আচ্ছা, আমি আগে ধাক্কা দিয়েছি, তাহলে মিম নিচে পড়লো না কেন? আমি নিজে ধাক্কা দিয়ে নিজেই পড়ে গেলাম, বিষয়টা কেমন যেন অবাক করার মতো না? এত কিছু শুনতে চাই না, আপনি মিমের কাছে মাপ চান। এটা কেমন কথা? আমি মাপ চাইবো কেন? আর এমনিতেই যার সাথে ধাক্কা লেগেছে সে কিছু বলছে না, আপনি শুধু শুধু বলছেন কেন? আমার বলার অনেক কারণ, তার মধ্যে একটা হলো মিম ছেলে মানুষের সাথে কথা বলতে লজ্জা পায়। এখন তাড়াতাড়ি করে মাপ চান। মিম মুখ লুকিয়ে মুচকি হাসছে। প্রীতি আবির ছেলেটার সাথে যা করছে বলার মতো না। প্রীতি একটা মেয়ে হয়ে একটা ছেলের সাথে এমন করতে পারবে মিম ভাবতেও পারেনি। আবির ছেলেটার চোখজোড়া খুব মায়াবী। সৃষ্টিকর্তা মনে হয় আবিরের চোখজোড়া অনেক সুন্দর করে বানিয়েছেন। মিম দেখতে পারছে আবির খুব বিরক্ত বোধ করছে। এটাকেই বলে ঝামেলা, দোষ না করেও মাপ চাইতে হবে। অনেকক্ষণ পর মিম মুখ খুলে বলে, প্রীতি অনেক হয়েছে, এবার অন্তত চুপ কর, আমি কথা বলছি। এই ধরনের ছেলের সাথে তুই কথায় পেরে উঠবি না। এর থেকে ভালো আমি কথা বলে সাবধান করি। আবির বুঝতে পারছে সামনে মিমের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার নাম প্রীতি। আর প্রীতির কথা শুনে আবির রেগে বলে, এই যে আপনি এই ধরনের ছেলে বলে কি বোঝাতে চাচ্ছেন? ও ও এখন এটা বুঝিয়ে বলতে হবে? আচ্ছা বলি, এই ধরনের ছেলে বলতে ফালতু, অশিক্ষিত, বকাটে, মুখ্য, বেয়াদব আর কি বলে যা আছে সব। আমাকে দেখে কি এমন মনে হয়? যদি মনে হয় তাহলে বলতে পারেন, আমার সমস্যা নেই। মিম বুঝতে পারছে আবির কথাগুলো নিজের মনের গহীন কোণ থেকে বলছে। মানুষ যখন কোনো বিষয় নিয়ে আঘাত পায় তখন এমন ধরনের কথা বলে। নিজের দোষ না করেও পরিস্থিতি সামলানোর জন্য কথা বলে। মিম চায় না আবিরের মতো বোকা ছেলেকে কষ্ট দিতে, তাই সে বলে, আবির আপনি কিছু মনে করবেন না, প্রীতি এমনই, সবার সাথে এমন ব্যবহারই করে। ওর পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। আমি কিছু মনে করিনি, তবে আপনার বান্ধবী প্রীতিকে একটু সাবধান করে দেবেন। আজ আমি সরল সোজা বলে তিনি আমার সাথে এমন ব্যবহার করেছে। অন্য কেউ হলে কি করতো আমার জানা নেই, হয়তো না ভাবার মতো কাজ করত। মিম আবিরের হাতের দিকে তাকায়। মোটা ফ্রেমের চশমাটি ভেঙে গেছে। আবিরের ড্রেস আপের যে অবস্থা, আরেকটা চশমা কিনতে পারবে কিনা সন্দেহ আছে। মিম নিজের পার্স থেকে 500 টাকার একটা নতুন কচকচে নোট বের করে আবিরের দিকে এগিয়ে দেয়। আবির মিমের বাড়িয়ে দেওয়া হাতের মধ্যে 500 টাকার নোটের দিকে তাকায়। আবির বোঝার চেষ্টা করছে তার দিকে মিম কেন টাকা এগিয়ে দিচ্ছে। আবির প্রশ্ন করে, 500 টাকা এটা আমার দিকে এগিয়ে দিচ্ছেন কেন? এটা দিয়ে আমি কি করব? কি করবেন মানে বুঝতে পারছেন না, নাকি বুঝেও না বোঝার ভান করছেন? এখানে বোঝার মতো কি আছে? নিজের বাম হাতের দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন কেন টাকা এগিয়ে দিচ্ছি। আবির নিজের বাম হাতের দিকে তাকায়। মোটা ফ্রেমের কালো চশমার একটা কাঁচ ভেঙে গেছে। এটা নিয়ে এসে দাঁড়িয়ে আছে। 2 দিন আগে মেহেরাজ নামের পুলিশ অফিসার চশমাটা দিয়েছিল আবিরকে। মিমের কথার মানে বুঝতে আবিরের বেশি সময় লাগেনি। টাকার প্রয়োজন নেই, আমি নতুন একটা চশমা কিনে নেব, এটা নিয়ে আপনাকে না ভাবলেই চলবে। আমার দ্বারা যদি কারো কোনো ক্ষতি হয় তাহলে আমি ক্ষতিপূরণ দিয়েই বিদায় হই। এখন আমার কারণে আপনার চশমা ভেঙে গেছে, এটা ক্ষতিপূরণ হিসেবে দিচ্ছি। জানি একটা চশমার দাম 500 টাকা থেকে কম, সেই টাকা বেঁচে যাবে, ওই টাকা আপনি রেখে দেবেন। আবির চশমাটা ফেলে দেয়, বইগুলো শক্ত করে ধরে সামনের দিকে এগিয়ে যায়।
মিমকে ছাড়িয়ে যাওয়ার জাগে মিমের কানের কাছে এসে বলে, টাকা আমার কাছে অনেক আছে, এত পরিমাণ যে এই টাকা দিয়ে পুরো শহরটা কিনে ফেলতে পারবে। আবির কথাটা বলে অন্যরকম একটা ভাব নিয়ে হাঁটা শুরু করে, যেটা আজ পর্যন্ত এই ক্যাম্পাসের কেউ দেখেনি। এভাবে আবিরকে কেউ দেখলে বলবে না সে একটা বস্তির ছেলে। হাঁটা থেকে মনে হচ্ছে সে কোনো রাজ্যের রাজা। মিম আর প্রীতি হাঁটতে থাকে। প্রথম তলার 23 নম্বর রুমটা মিমদের ক্লাসরুম। সাইকোলজি নিয়ে পড়ে মিম। সাইকোলজি স্টুডেন্ট দেখতে অনেকটা গম্ভীর টাইপের হয়, কিন্তু মিমকে দেখলে কেউ বলবে না সে সাইকোলজি নিয়ে পড়াশোনা করে। মিমের মুখে লেগে থাকে সারাদিন হাসি, মাথায় ঘুরপাক খায় নতুন নতুন শয়তানি বুদ্ধি। তোর জন্য আজকে ছেলেটাকে ছেড়ে দিতে হয়েছে। তুই যদি আমাকে না আটকাতি তাহলে যে কি করতাম আমি। তুই কি চুপচাপ থাকতে পারিস না, নাকি জন্ম থেকে তুই এমন বাচাল? আমি আছি আমার টেনশনে। তোর আবার কিসের টেনশন? আমার জানা মতে তোর মতো বেস্ট লাইফ আর কারোরই নেই। তখন ছেলেটা কি বলে গেছে শুনতে পেয়েছিস তুই? আমার অনেক সন্দেহ লাগছে ছেলেটাকে নিয়ে। ছাড়া তো, এমন একটা খ্যাত ছেলে কি না কি বলেছে সেটাকে নিয়ে তুই এখনোই পড়ে আছিস। বাদ দিব কেন? দেখ কেমন কথা। টাকা আমার কাছে অনেক আছে, এত পরিমাণ যে এই টাকা দিয়ে পুরো শহরটা কিনে ফেলতে পারবো। এমন রহস্যময় কথা সে কিভাবে বলে গেল? ওইটা মেয়ে পটানোর একটা ধান্দা, দেখলি না? তখন ছেলেটা কথা বলার সময় কেমন তোর দিকে কেমন করে তাকিয়েছিল। যাই বলিস না কেন, আমি ছেলেটার সম্পর্কে জেনেই ছাড়বো। কথা বলতে বলতে দুজন ক্লাসের সামনে এসে পৌঁছায়। রহমান স্যার ক্লাস নিচ্ছে। এই 2 মাসের মধ্যে মিমের সবচেয়ে পছন্দের স্যার হয়ে উঠেছেন রহমান স্যার। মিম আর প্রীতি ক্লাসে প্রবেশ করে। আবির যে আজকে এমন একটা অবস্থার মধ্যে পড়বে সে এটা চিন্তাও করতে পারেনি। আবিরের সামনে দাঁড়িয়ে আছে আরাফ, হাতে তার দামি স্ট্রিক, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শয়তানি হাসি হাসছে। আবির খানিকটা ভয় পেয়ে যায় আরাফের এমন শয়তানি মার্কা হাসি দেখে। কেন এমন করে আরাফ দাঁড়িয়ে আছে, কি তার উদ্দেশ্য? আবির কিছুই বুঝতে পারছে না। আগে কখনো তো এমনভাবে আরাফ আসেনি আবিরের সামনে। আবির কি বলবে এখন বুঝতে পারছে না। আরাফের পেছনে দাঁড়িয়ে আছে আরও কয়েকটা ছেলে, যার হাতে ব্যাট স্ট্যাম্প নিয়ে দাঁড়িয়ে আছে। আরাফকে ছাড়া অন্য কাউকে চেনে না আবির। ছেলেগুলো যে এই ভার্সিটির তাও না। আবির কখনো এই এলাকাতে ছেলেগুলোকে দেখেনি, হয়তো বা নতুন। আরাফ অন্য এলাকা থেকে নিয়ে এসেছে। আবির স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আরাফ ছোট ছোট পায়ে আবিরের সামনে এসে দাঁড়ায়। সেদিন তো ক্যাম্পাসে রকে ছিল তাই বেঁচে গিয়েছিলি, আজকে বাঁচাবে তোকে? চিৎকার করবি, কেউ আসবে না। আশেপাশে তাকা একবার। আরাফের কথা শুনে আবির আশেপাশে চোখ বুলিয়ে নেয়। ছোট্ট একটা গলির ভেতর চাপা রাস্তার উপর দাঁড়িয়ে আছে সবাই। এই এলাকাটা খুবই নির্জন, কিছু দূর পর পর মানুষের আসা যাওয়া হয়ে রয়েছে। আবির খুব ভালো করে জানে এই গলিটার সমন্বয়ে, কেননা এখানে একটা ফ্ল্যাট আছে যেটার প্রতি মানুষের ভয় কাজ করে। অনেক বছর আগে সেই ফ্ল্যাটে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। এরপর থেকে এলাকার লোকজন এই গলিতে কম আসা যাওয়া করে। আরাফ যেইভাবে ছেলে পেলে নিয়ে এসেছে, হয়তো আজকে আবিরের অবস্থা খারাপ করে ছাড়বে। আবির মনের ভেতর সাহস নিয়ে বলে, আরাফ ভাই, আপনার হাতে ব্যাট স্ট্যাম্প কেন? কোথাও খেলতে যাচ্ছেন বুঝি? খেলতে যাচ্ছি, তবে সেটা মাঠে না, এখানেই খেলবো। মাঠে না খেলে এখানে কিভাবে খেলবেন? আর তাছাড়াও হাতে বল দেখছি না যে। বল থাকবে কেন? বল তো তোকে বানিয়ে তারপর খেলবো। আমাকে বলতে মানে কি বলছেন আপনি? মানে কি বলছি এখনই বুঝতে পারবি। এই শামিম, ব্যাটটা নিয়ে একটু বুঝিয়ে দিত আবিরকে আমি কি বলতে চাচ্ছি। আরাফের কথা শুনে পেছন থেকে মোটা গোছের শামীম নামের ছেলেটা হাতে নতুন ব্যাট নিয়ে আবিরের দিকে এগিয়ে আসে। শামীম ব্যাটটা নিয়ে আবিরকে মারতে যাবে, তখনই একটা শব্দ হয়। শব্দটা কোনো সাইলেন্সার লাগানো স্নাইপার চালানোর শব্দ। স্নাইপারের বুলেটটা এসে সোজা শামীমের পায়ে লাগে। শামীম দূরে ছিটকে পড়ে। এটা দেখে আরাফ সহ বাকি সবাইও ভয় পেয়ে পিছিয়ে যায়। আবির নিজেও হালকা ভয় পেয়ে গেছে, কিন্তু সে এটা প্রকাশ করছে না। নিজ জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আরাফ এসে শামীমের কাছে হালকা নিচু হয়ে বসে পড়ে। শামীম, বুলেটটা কোথা থেকে পায়ে এসে লেগেছে, কিছু দেখেছিস তুই? আমি কিছু বুঝে ওঠার আগেই হাওয়ার মধ্যে বুলেট এসে লাগে আমার পায়ে। আমার মনে হয় এইটা ওই আবির শালার কোনো ধান্দা হবে হয়তো। এমন যদি হয় তাহলে আমি আবিরকে ছাড়বো না। শামীম ব্যথায় কাতরাচ্ছে, এ যেন মরণ ব্যাধির ব্যথা। নিজের হাত দিয়ে পাটা চেপে ধরে ব্যথার থেকে মুক্তি হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে শামীম, সাথে জোরে জোরে চিৎকার দেওয়ার আওয়াজ। আরাফ নিজের হাতে থাকা স্টিকটা জোরে চেপে ধরে বলে, সানি তুই যা এবার, দেখি কে কি করে। আমি ওর শালা কম পারি না, যা তুই। পেছনে শ্যামল আকৃতির সানি নামের ছেলেটা ব্যাট হাতে নিয়ে এক পা এগিয়ে আবার এক পা পিছিয়ে যায়। ছেলেটা ভয় পাচ্ছে, মৃত্যুর ভয়। আবিরের দিকে গেলে যেন সে ভয়ঙ্কর মৃত্যু ঝাঁপিয়ে পড়বে। সানির এমন অবস্থা দেখে আরাফ রেগে যায়।
আর স্টিকটা দিয়ে নিজেই নিজের পায়ে বাড়ি দিতে দিতে বলে, সানি তুই এমন করছিস কেন? আমি তো জানতাম তুই অনেক সাহসী একটা ছেলে, এমন একটা বোকা ছেলের ভাই তুই তাকে মারতে যাচ্ছিস না। আরাফের কথাটা যেন সানির সহ্য হয়নি। হাতে ব্যাটটা নিয়ে এগিয়ে আসে আবিরের দিকে। সানির চেহারায় ভয় দেখা না গেলেও যে সে ভয় পাচ্ছে এটা তার হাঁটা দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছে। এইবারও বুলেটের খেলা বন্ধ হলো না। দূর থেকে ছুটে আসা অতি ক্ষুদ্র আকৃতির বুলেটটা এসে সানির কপাল বরাবর লাগে। সানির দেহটা পিচ ঢালা রাস্তার উপর পড়ে যায়। সানির নিঃশ্বাস দ্রুত আসা যাওয়া করছে। এখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করবে হয়তো। একটা মুরগির গলা কেটে ফেললে মুরগিটা যেমন অসহায়ের মতো করে মাটিতে কাতরাতে থাকে, ঠিক তেমনভাবে সানি রাস্তার মধ্যে পড়ে কাতরাতে কাতরাতে একসময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আবির মুচকি হাসে। ব্যাপারটা সে বেশ মজার সাথে উপভোগ করছে। আরাপের পেছনে আরও যেই কয়েকটা ছেলে ছিল এতক্ষণ ব্যাট স্ট্যাম্প হাতে নিয়ে তারা সানি আর শামীমের অবস্থা দেখে ব্যাট স্ট্যাম্প ফেলে দৌড়ে চলে যায়। আরাপ শেষ চিকিৎসার জন্য আবিরের দিকে এগিয়ে যায়। আবির জোরে জোরে হাসতে থাকে। আরাপ ভাই একজন আহত, আরেকজন নিহত। এখন কি নতুন করে আপনি আবার আহত নিহত হতে চান? এইবার আমি আর তোকে কোনো সুযোগ দিব না। আরাপ কথাটা বলে পেছন থেকে একটা পিস্তল বের করে আবিরের দিকে তাক করে। এটা দেখে আবির ভয় পেয়ে যায়। নিচ থেকে শামীম হাসতে হাসতে বলে, আরাপ ভাই মেরে দাও শালাকে। শানিকে মেরে দিয়েছে শালা, আমাকে গুলি করেছে। সময় দিও না আরাপ ভাই। ভাই গুলি করবেন না আমাকে, আমি কিছু বুঝতে পারছি না কে আপনাদের গুলি করেছে। আরাপ ভাই এর কথা বিশ্বাস করো না, মালটা যে মিথ্যা কথা বলছে আমি বুঝে গেছি। আর সময় নষ্ট করো না। আবির তুই কি আমাকে বোকা ভেবেছিস? তুই বলবি যে তুই কিছু করিসনি, এটাই আমি বিশ্বাস করে নেবো? শালা তোকে যদি সেই দিনই মেরে দিতাম তাহলে আজকে এমন দিন দেখতে হতো না। আপনি ভুল করছেন আরাপ ভাই, আমাকে বিশ্বাস করুন দয়া করে। শালা তোকে বিশ্বাস করে আমি আবার মারা খাই, এটাই তো তোর আশা। কিন্তু আমি খুব বড় হারামি, তোর এমন ন্যাকামি কথা শুনে আমার মন গলবে না রে, মেরে দেবো তোকে। আবির মাথাটা নিচু করে ফেলে। এখন আর আরাপকে কিছু বলেও লাভ হবে না, কারণ আবির স্পষ্ট দেখতে পাচ্ছে আরাপের চোখে খুনের নেশা চেপে ধরেছে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষমতাবান সেই ব্যক্তি যার হাতে পিস্তল আছে, আর সেই পিস্তলটা চোখের পলকের আগে চালাতে পারে। মানুষ তখনই নিজের প্রতি সবচেয়ে বেশি কন্ট্রোল হারিয়ে ফেলে যখন তার হাতে বুলেট লোড করা পিস্তল থাকে। আবিরের জীবনকালটা খুবই অল্প দিনের। সে চায় না এখনই মারা যাক, বেঁচে থাকতে চায় আরও কিছুকাল। কিন্তু মৃত্যুর সামনে আসলে তো কেউ পালিয়ে বাঁচতে পারে না। এই পৃথিবীতে অনেক বড় বড় লোক এসেছিল, তারা কিন্তু মৃত্যু থেকে পালাতে পারেনি। মৃত্যু তাদেরকে গ্রহণ করে নিয়েছে। হয়তো আজ আরাফের হাতে আবিরের মৃত্যু লেখা। হঠাৎ একটা শব্দ শুনতে পায় আবির। শব্দটি পিস্তল চালানোর আওয়াজে বুঝে যায় সে গুলির শব্দ। কিন্তু আবিরের শরীরে তো কোনো বুলেট লাগেনি। আরাফ তাহলে কাকে গুলি করেছে? আবির মাথাটা নিচু করে পিছালা রাস্তার ওপর শামীম আর সানি পড়েছিল এতক্ষণ, কিন্তু এখন আরাফও পড়ে আছে। আরাফের হাত আর পা থেকে রক্ত পড়ছে। তার মানে কেউ আরাফকে গুলি করেছিল, আর গুলি দুটো আরাফের হাতে আর পায়ে লেগেছে। আবির একটা উৎফুল্ল হাসি দেয়, এটা বিজয়ের হাসির চেয়ে কম নয়। পিস্তলের সামনে থেকে বেঁচে গিয়েছে আবির, বলতে গেলে হঠাৎ মৃত্যু থেকে রক্ষা পেয়েছে সে। আবিরের হাসি দেখে আরাফ বলে ওঠে, কে তুই? তুই কি সত্যি আবির নাকি আবির নামধারী ছদ্মবেশী কেউ? ছদ্মবেশ নিয়ে কি করব, আমি সত্যি আবির। বিশ্বাস না হলে আমার পূর্বের বায়োডাটা চেক করতে পারেন। হাসবি না তুই, তোর হাসি খুব বাজে দেখতে। আমি যা বোঝার বুঝে গেছি, সাধারণ কেউ না তুই। আজ ভালো করে আমি বুঝতে পারছি না কেন সেদিন আমাকে আটকেছিল নাহিদ তোকে না মারার জন্য। আমি আগেই বলেছিলাম ভাই মেরে দেন মালটাকে, আমার কথা শোনেননি তখন। সময় নষ্ট করেছেন, এখন আপনিও মারা খেয়েছেন। এখন বুঝতে পারছি তখন যদি কথা না বলে শালাকে মেরে দিতাম তাহলে এতক্ষণে আবির শালা রাস্তায় পড়ে থাকতো, আমি পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতাম। আমার কাছেও তাই মনে হয়, আপনি সময় নষ্ট করছেন। তবে ব্যাপার না, পরের বার চলে আসবেন আমাকে মারার জন্য। এইবার জায়গাটা আপনার ছিল, কিন্তু পরের বার আমি বেছে নেব জায়গাটা। আমি এই যাত্রায় বেঁচে গেলে পরের বার তোকে আর কোনো সুযোগ দেব না, ডাইরেক্ট কাউন্টার করে দেব। অপেক্ষায় রইলাম। আবির কথাটা শেষ করা মাত্রই আরাফ কিছু বলতে যাবে, এর আগেই একটা বাইক এসে থামে সবার মাঝখানে। একটা কালো রঙের কোট পরা ছেলে নামে বাইক থেকে। মুখটা বোঝা যাচ্ছে না, কারণ মুখে জোকারের মতো করে মেকআপ করা। ছেলেটা এসে আবিরের সামনে দাঁড়ায়। আবিরের মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে, শব্দ করে হাসি দেয়। আবিরের ভীষণ রাগ লাগছে ছেলেটার হাসি দেখে। আবির অচেনা ছেলেটাকে কিছু বলবে, কিন্তু আবির তা আর বলতে পারে না, কারণ ছেলেটা আবিরের সামনে একটা সাদা কালারের কাগজ তুলে ধরে। অদ্ভুত ধরনের কাগজ। সাদা কাগজের মধ্যেখানে কিছু লেখা আছে, আর সাইডে রক্তের মতো লাল রং। আবির জানে না এটা কি রং নাকি সত্যি সত্যি রক্ত।
আবির দেরি না করে লেখাটা পড়তে থাকে। রক্তের গন্ধে হানা দেবে শত শত শকুনের। সাহসী তো সেই ব্যক্তি যে শকুনের মিছিলে থাবা মারতে পারে। আজ আমি তোমাকে বাঁচিয়ে দিলাম। আর কিছু লেখা নেই। কি অদ্ভুত কথা, শকুনের মিছিলে থাবা, এটা কি কখনো সম্ভব? কারোর জন্য হয়তো সম্ভব, আবার কারোর জন্য নয়। কিন্তু কে বাঁচিয়েছে আবিরকে? কেনই বা বাঁচালো? এই প্রশ্নগুলো এখন মাথায় ঘুরপাক খাচ্ছে আবিরের মাথার মধ্যে। আবির সামনে তাকায়, সেটা বাইকের ওপর আরাম করে বসে বসে সিগারেট টানছে। ঠোঁটের কোণে সিগারেট, হাতে M500, কিন্তু হাতে পিস্তল কেন? আবির বোঝার জন্য আশেপাশে তাকায়। শামীমের বুকে কয়েকটা বুলেট লাগার চিহ্ন দেখা যাচ্ছে। তার মানে আবির কাগজটা পড়তে পড়তে সেটা শামীমকে মেরে দিয়েছে। কিন্তু গুলি চালানোর শব্দ হয়তো সাইলেন্সার লাগিয়ে করেছে। আবির সামনে এগিয়ে যায়। আরাবকেও মেরে দিয়েছে, কিন্তু কেন? পাগল হয়ে গেছে নাকি ছেলেটা? আবির ছেলেটার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কে আপনি, আর আপনাকে কে পাঠিয়েছে? ছেলেটা কোনো উত্তর দেয় না, নিজ মনে সিগারেট টেনেই যাচ্ছে। আবির আবারও বলে, আমি কি বলেছি আপনি কি শুনতে পেয়েছেন? কিছু বলছেন না যেমন? ছেলেটা হাত দিয়ে কি যেন একটা ইশারা করে। আবির বুঝতে পারছে না ইশারার মাধ্যমে সে কি বোঝাতে চাচ্ছে। আমি বুঝতে পারছি না আপনার ইশারা ইঙ্গিত, মুখে বলে। এবার ছেলেটা স্পষ্ট করে ইশারা করে। আবির কিছুটা আন্দাজ করতে পেরেছে যে ছেলেটা কথা বলতে পারে না, বোবা সে। এই ছেলেকে জিজ্ঞেস করে কোনো উপায় বের হবে না, কারণ আবির ইশারা ইঙ্গিতের মাধ্যমে যে কথা বলে ওইটা বোঝে না। অযথা সময় নষ্ট। পুলিশের গাড়ির শব্দ। আবির পেছনের দিকে তাকায়, দেখে একটা পুলিশ ভ্যান এদিকেই আসছে। এটা দেখে কালো কোট পরা বোবা ছেলেটা তাড়াতাড়ি করে বাইক স্টার্ট দিয়ে অন্যদিকে চলে যায়। পুলিশের গাড়িটা সে আবিরের সামনে দাঁড়ায়। গাড়ি থেকে পুলিশ অফিসার মেহরাজ সাহেব নামে, সাথে কনস্টেবল শেখর। আবির অবাক হয়ে যায়, হঠাৎ এমন সময় পুলিশ। ব্যাপারটা বাংলা সিনেমার থেকে কম কিছু না। সন্ত্রাসীদের সাথে মারপিট শেষ, এখন পুলিশের আগমন। বাংলা সিনেমার মধ্যে তো পুলিশের সাথে সাধারণ কেউ একজন থাকতো, যে পুলিশকে খবর দিয়ে নিয়ে আসতো, কিন্তু এখানে তেমন কাউকে দেখতে পাচ্ছে না আবির। তুমি ঠিক আছো তো আবির? মেহরাজের কথা শুনে আবির বাস্তবে ফেরে। এতক্ষণ সে বাংলা সিনেমা নিয়ে চিন্তা করেছিল। মেহরাজের কথার উত্তরে আবির বলেন, আমি ঠিক আছি, কিন্তু আপনার খবর পেলেন কিভাবে? পরে বলছি, এখন এটা বলো যে নিচে যে পড়ে আছে ছেলেগুলো, এদেরকে গুলি করেছে? স্যার যে গুলি করেছে আমি তাকে দেখিনি। দেখিনি মানে? তোমার সামনে বাইকের উপর বসা ছেলেটাই তো মনে হয় গুলি করেছে, আর তুমি বলছো তাকে দেখিনি। সত্যি করে বলো কি হয়েছে এখানে? আবির প্রথম থেকে বলতে শুরু করে কি হয়েছে এখানে। মেহেরা সম্পূর্ণ ঘটনাটা শুনে আবিরের হাত থেকে সেই কাগজটা নিয়ে পড়তে থাকে। শেখর, চেক করে দেখো ছেলেগুলো কি বেঁচে আছে নাকি মারা গেছে। স্যার, সবগুলো মারা গেছে, একটাও বেঁচে নেই। লাশগুলো পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও এখনই। আর তুমি আবির আমার সাথে থানায় চলো। থানায় যাওয়ার কথা শুনে আবির ভয় পেয়ে যায়। স্যার, থানায় কেন? আমি তো কাউকে মারিনি, তাহলে আমি কেন? ভয় পাওয়ার কিছু নেই আবির, তুমি সম্পূর্ণ ঘটনাটা আবার থানায় যে আমাকে ভালো করে বলবে। স্যার, তখন যে আমি একটা প্রশ্ন করেছিলাম ওইটার উত্তর কিন্তু এখনো পাইনি আমি। কোন প্রশ্নটা? আবার বলো তো। আপনারা কিভাবে এখানে এসেছেন? তুমি নিজেই তো জানিয়েছো। আমি জানিয়েছি, মানেটা একটু বুঝিয়ে বলেন স্যার। কিছুক্ষণ আগে আমি তোমাকে কল করেছিলাম, তুমি ফোনটা রিসিভ করেছো, তখনই আমি শুনতে পাই তুমি কাউকে বলছিলে গুলি না করার জন্য। এটা শুনে তোমার ফোনের লোকেশন ট্র্যাকিং করে শেখরকে নিয়ে তাড়াতাড়ি চলে আসে এখানে। আবির মনে করার চেষ্টা করে আরব যখন আবিরের সামনে পিস্তল তাক করেছিল, তখন আবিরের পকেটের মোবাইলটা বেজে ওঠে, আর আবির না দেখে ফোনটা রিসিভ করে ফেলে। এখন সে বুঝতে পারছে তখন তাহলে কলটা পুলিশ অফিসার মেহরাজ সাহেবই করেছিল। মেহরাজ সাহেব গাড়িতে গিয়ে বসে। আবিরও নিজের চশমাটা ঠিক করে গাড়িতে গিয়ে বসে। গাড়ি চলতে শুরু করে দূর অজানায়। বিকেল 5:20 আবির রাস্তার ধারে করিম চাচার দোকানে বসে আছে। প্রতিদিন কান্নায় আজকেও আবির চায়ের সাথে 5 টাকার রুটি ভিজিয়ে খাচ্ছিল। তখনই রাস্তার অপর পাশে একটা কালো কালারের দামি গাড়ি থামে। গাড়ি থেকে মাসুর নামের একটা ছেলে নামে। মধ্যবয়স্ক ছেলে, বয়স 30-এর কাছাকাছি হবে। পরনে তারা কালো কালারের লম্বা হাতা টুপিওয়ালা গেঞ্জি, সেই টুপি দিয়ে মাথাটা ঢাকা, মুখে কালো মাস্ক। মাসুম জোরে জোরে হাঁটতে হাঁটতে করিম চাচার দোকানের সামনে দাঁড়িয়ে যায়। আশেপাশে তাকিয়ে করিম চাচার দোকান থেকে একটা সিগারেট নিয়ে ঠোঁটে লাগায়। আবির যেই বেঞ্চের ওপর বসে আছে সেখানে এসে মাসুম বসে। আবির তাকায় মাসুমের দিকে। ছেলেটা অন্য বেঞ্চে না বসে আবিরের বেঞ্চে এসে বসেছে। আবির নিজ মনে চায়ের রুটি ভিজিয়ে খাচ্ছে। মাসুম ছোট করে একটা কাশি দিয়ে বলে, লাইটার হবে? আবির রুটিটা খেতে খেতে বলে, আমাকে দেখে কি ওই রকম ছেলে মনে হয় যে লাইটার নিয়ে বসে থাকবো? দেখে তো মনে হয় না তুমি ওই টাইপের ছেলে। যদি হতে তাহলে দোকানে বসে বসে দুধ চায়ের সাথে রুটি ভিজিয়ে খেতে, না সিগারেট জ্বালিয়ে টানতে না। আপনি তো দেখি মানুষ দেখে বলে দিতে পারেন কে কেমন, তাহলে প্রথমে সেটা করেননি কেন? তোমার সাথে কথা বলার জন্য। আমার সাথে কথা বলার জন্য মানে বুঝতে পারছি না। বলছি, তার আগে তুমি আমার বড় ভাইয়ের সাথে ফোনে কথা বলে নাও। মাসুম নিজের মোবাইলটা আবিরের সামনে ধরে।
আবির সতর্কতার সঙ্গে মোবাইলটা হাতে নিয়ে কানে লাগায়। ফোনের ওই পাশ থেকে কারো উচ্চস্বরে হাসার আওয়াজ শোনা যাচ্ছে। আবির ঘাবড়ে যায় কে ফোন করেছে আর এইভাবে কোনো কথা ছাড়া হাসছে কেন। আবির মোবাইলটা মাসুমের দিকে এগিয়ে দেবে, তখনই মোবাইল থেকে একটা কথা বলার শব্দ শোনা যায়। মাসুমের কাছে মোবাইলটা দিবে না। মোটা গলার কণ্ঠে যে পুরুষ একটা আগন্তুক কথাটা বলেছে এতে কোনো সন্দেহ নেই। আগন্তুকের কণ্ঠটা কেমন যেন পরিচিত পরিচিত মনে হচ্ছে আবিরের কাছে। আবির বলে, কে আপনি? আর আমার সাথে কথা বলার এত আগ্রহ কেন আপনার? আগ্রহ না, ইচ্ছে বলতে পারো। তোমার সাথে অনেকদিন হলো কথা বলি না, তাই একটু খবর নিলাম আর কি। আগে যে আমার সাথে আপনার কথা হতো সেটা আবার কবে? তুমি খুব বেশি প্রশ্ন করো আবির। এখন এটা বলো, কেমন আছো তুমি? বলতে গেলে খারাপ আছি না, দিনকাল ভালোই চলছে। ওই পাশ থেকে আবারও আগন্তুকের হাসির শব্দ শোনা যায়। আবির বুঝতে পারছে না কথায় কথায় লোকটা হাসছে কেন। তোমার দিনকাল তো ভালোই চলবে। আমার পছন্দের মানুষকে তুমি পছন্দ করো। তোমার মনে তো এখন ভালোই রং ফুটেছে। মানে কি বলতে চাচ্ছেন আপনি? আমি কি বলতে যাচ্ছি তুমি হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছো। তারপরেও আমি বলে দেই, তুমি আর মিমের দিকে তাকাবে না। আবির আগন্তুকের কথা শুনে একটু মিমের কথা ভাবতে থাকে। আবিরের জানা মতে মিমকে রকি পছন্দ করত। তাহলে কি এটা রকি? তুমি কি? আবির আর কিছু বলতে পারে না। এর আগেই ওই পাশ থেকে আগন্তুকটা বলে ওঠে, না আবির না, তুমি মনে মনে যাকে ভাবতেছো আমি কিন্তু সে না। আশা করি আমি কি বলতে যাচ্ছি তুমি বুঝতে পারছো। তাহলে কি আপনি? আমাকে দেখতে চাও? দেখা লাগবে না, মুখে বলেই পরিচয় দিন। বেশ স্মার্ট আছো দেখছি, কিন্তু আমি যে মুখে বলে আমার পরিচয় দিতে পারবো না, সামনাসামনি দেখা করতে হবে। আমি এই প্রস্তাবে রাজি না। ভয় পাচ্ছ নাকি আবির? ভয়ের কিছু নেই, আমি অতটা ভয়ঙ্কর না তুমি যতটা ভাবছো। ভয় পাবো কেন? তো আবার একটা অজানা আগন্তুককে। তাহলে দেখা করতে সমস্যা কোথায়? বেশ, তাহলে বলেন কোথায় দেখা করতে হবে? বেশি দূরে কোথাও না, তোমার ভার্সিটির ক্যাম্পাসের পাশে যে পরিত্যক্ত গোডাউন আছে, কালকে রাতে ওইখানে চলে এসো। রাতে কেন? দিনের বেলায় দেখা করলে সমস্যা কোথায়? রাতের আগন্তুককে তো রাতেই দেখা যায়, দিনের বেলায় তো তুমি তাদের দেখতে পাবে না। যদি রাতের বেলায় দেখা করতে ভয় পাও তাহলে দরকার নেই দেখা করার। আবির কোনো কিছু না ভেবেই বলে দেয়, ভয় পাওয়া আমার ডিকশনারিতে নেই। এলাকার লোকেরা আমাকে দেখে বলে আমার বুকের ভিতর নাকি অনেক সাহস আছে। ছোট একটা এলাকায় কতজন লোক হবে? খুব করে 100 কিংবা 200 হবে, এর বেশি তো আর হবে না। এই সামান্য লোকজনের কথা শুনে তুমি যদি নিজেকে সাহসী ভেবে থাকো তাহলে এটা ভুল ধারণা তোমার। তাহলে কাল রাতে দেখা হচ্ছে, আপনার সাথে আমার পরিচয় হয়ে গেল, আর সাথে আমার সাহসের পরীক্ষাও হয়ে যাবে। বেশ, তাহলে এই কথাই রইলো। এখন মাসুমকে মোবাইলটা দাও। আবির মোবাইলটা মাসুমের হাতে দেয়। আবির কথা বলতে বলতে মাসুম দুটো সিগারেট শেষ করে ফেলেছে। সেটা হয়তো সারা দিনে 5-6 প্যাকেট শেষ করে ফেলে। ঠোঁট জোড়া কুচকুচে কালো হয়ে আছে। মাসুমকে দেখে যে কেউই বলে দিতে পারবে যে মাসুম একটা পেশাদারী সিগারেট খোর। মাসুম বসা থেকে উঠে দাঁড়ায় আবিরের দিকে, ভালো তাকায় সে। বোঝার চেষ্টা করছে এমন একটা বোকা গরিব ছেলের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য মাসুমের ভাই তাকে এখানে পাঠিয়েছে। কি এমন আছে এই ছেলেটার মধ্যে যার কারণে মাসুমের এত দূরে আসা? লোকটার সাথে আপনার কিসের সম্পর্ক? থমকে দাঁড়ায় মাসুম আবিরের প্রশ্ন শুনে। সে এখন কি জবাব দেবে কোনো জবাবই তার কাছে নেই, কারণ মাসুমকে এখানে আসার আগে নিষেধ করে দেওয়া হয়েছিল তার পরিচয় কাউকে না দিতে। মাসুম অন্যদিকে তাকিয়ে আমতা আমতা করে আবিরকে বলে, কই কোনো সম্পর্ক নেই তো। তাহলে আপনি কেন এখানে এসেছেন? আপনার সাথে যদি ওই লোকটার কোনো পরিচয় না থাকতো তাহলে আমার কাছে এসে ওনার সাথে কথা বলিয়ে দেওয়ার মানে? অনেক দিনের আগে ভাইয়ার সাথে আমার পরিচয়, কিন্তু তাকে দেখিনি কখনো। বাহ, বেশ চমৎকার লাগছে আপনার কথাটা। একটা লোকের সাথে আপনার পরিচয় আছে কিন্তু আপনি তাকে এখনো পর্যন্ত দেখেননি, না দেখে ওনার কাজ করছেন। আমি আসি, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কাজ তো থাকবেই, বয়স যেহেতু হয়েছে কাজের চাপ তো আছে। সমস্যা নেই, আমি কালকে জেনে নেব আপনার সেই ভাইয়ের পরিচয়। মাসুম সেখান থেকে চলে আসে। আবির শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল মাসুম কতটা ভয়ের মধ্যে আবিরের সাথে কথাগুলো বলছিল। সাধারণত মানুষের বয়স যত বাড়তে থাকে তত তার ব্যস্ততা বাড়তে থাকে। জীবনটা একটা নিয়মিত রুটিন মাফিক চলে। যখন আমরা ছোট ছিলাম তখন আমরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম। আস্তে আস্তে যখন বড় হই তখন শুরু হয় পড়াশোনার ব্যস্ততা। পড়াশোনা শেষ হলে চাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি নিয়ে সারাদিন পড়ে থাকতে হয়। মানুষের ব্যস্ততা থেকে মুক্তি পায় জীবনের শেষ বয়সে, কিন্তু তখন তিনি তার ব্যস্তহীন সময়টা ভালো করে পার করতে পারে না। নানা ধরনের রোগ শরীরে হানা দেয়। অসুস্থতার জন্য বিছানা থেকে উঠে বাইরে হাঁটার কোনো সুযোগ থাকে না। হঠাৎ করে এক সময় শরীর থেকে প্রাণটা বেরিয়ে যায় দূর আকাশের অচিরে। আবির আর দোকানের বাইরে দাঁড়িয়ে থাকতে চায় না, তাই সে নিজের চলার পথ স্থির করে তার ক্যাম্পাসের পাশের পরিত্যক্ত গোডাউনের দিকে যায়।
আবির গুটি গুটি পায়ে গোডাউনের ভেতরে প্রবেশ করে। অনেক ভাঙা জিনিসপত্র নিচে পড়ে আছে। বাইরের আলো ভেতরে প্রবেশ করার কোনো ব্যবস্থা নেই। আবির দেখতে পায় বেশ কিছু দূরে লাইটের আলো জ্বলছে। সে আলোকে উদ্দেশ্য করে সেখানে গিয়ে দাঁড়ায়। সামনে একজন কালো কোট পরা সুদর্শন যুবক মাথাটা নিচু করে বসে আছে। তার দুপাশে দুজন ছেলে দাঁড়িয়ে আছে। আবির কাউকে চেনে না এখানকার, তবুও সে এসেছে জানতে কে তাকে এখানে আসতে বলেছে। দাঁড়িয়ে আছিস কেন? সামনে থাকা চেয়ারটা টেনে বসে পড়। আমি এখানে বসার জন্য আসিনি। তাহলে কিসের জন্য এসেছিস? আপনি ডেকেছেন তাই এসেছি। অচেনা ব্যক্তির কথায় সাই দিয়ে এত দূর চলে এসেছিস, ভয় করছে না? ভয় পেলে এত দূর আসতাম না। বসে কথা বলি, তোকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভালো লাগছে না। আবির চেয়ারটা টেনে বসে পড়ে। সামনে থাকা টেবিলে একটা পিস্তল রাখা, সাথে সিগারেটের প্যাকেট আর লাইটার। টেবিলের ওপর গাঢ় লাল কালারের একটা কাপড় বিছানো। কালো কালারের পিস্তলটা তার উপর বেশ ভালোই দেখতে লাগছে। আবিরের দৃষ্টি পিস্তলের দিকে। তার সামনে মাথা নিচু করে বসে থাকা আগন্তুকের চেহারা সে এখনো দেখেনি। আগন্তুক মাথাটা উঁচু করে আবিরের দিকে তাকায়। সাথে সাথে আবিরের মুখ থেকে একটা শব্দ বেরিয়ে আসে, রকি তুই? আবির কল্পনা করতে পারেনি যে আগন্তুকটা রকি হবে। রকি পায়ের উপর পা তুলে হাত দুটো ছড়িয়ে আয়েশ করে বসে আবির অবাক দৃষ্টিতে শুধু তাকিয়ে আছে। রকি এবার মুচকি এসে বলে, আমি জানি তুই এখানে আমাকে দেখবি, এটা কল্পনাও করিসনি। সেই দিনের পর তুই হয়তো ভেবেছিলি রকি হারিয়ে গেছে শহর থেকে। আসলে তা নয়, আমি ছিলাম, আছি, থাক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রাজার হালে চলাফেরা করছিস? আমার জীবনটাই এমন। কোথায় ছিলি এতদিন? শহরে ছিলাম, শুধু তোর চোখের আড়ালে। ক্যাম্পাসে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। তোর সাথে বন্ধুত্ব করার কারণে অনেক জায়গায় আমাকে অনেক প্রশ্নের সামনাসামনি করতে হচ্ছে। আরাপ আমাকে মারতে এসেছিল তার দলবল নিয়ে, কিন্তু কোনো এক অজানা আগন্তুক এসে আমাকে বাঁচিয়ে নেয়। তারপর সেখানে পুলিশ অফিসার মেহেরাজ সাহেব এসে আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ধরে নিয়ে যায়। রকি শব্দ করে হাসে। আবির একটা সিগারেট জ্বালিয়ে তার ঠোঁটে লাগায়। চোখ থেকে মোটা ফ্রেমের চশমাটা খুলে টেবিলের উপর রাখে। পা দুটো ছড়িয়ে ছিটিয়ে বসে বসে সিগারেট টানছে। রকি একটু অবাক হয় আবিরের এমন আচরণ দেখে। আবির মুস্কি হাসে। রকির সাথে বন্ধুত্ব করার পর নিজেকে কেমন যেন সাহসী বীর পুরুষ মনে হয় আমার। কেন সেটা জানি না। আবির, হঠাৎ কারোর সামনে যদি তুই এই স্টাইলে বসে কথা বলিস তাহলে যে কেউ ভয় পেয়ে যাবে। আমি ভয় পেতে নয়, পাওয়াতে ভালোবাসি। ডায়লগটা সেই হয়েছে। আবিরের মুখ থেকে যে কথা বের হয় সেটাই ডায়লগ হয়ে যায়। কি করছিস এখন? আগে যা করতাম তাই করছি। তুই কি করিস বর্তমানে? আমার আর কাজ কি, খারাপ মানুষ খুন করা ছাড়া। এগুলো ছেড়ে দিলে হয় না? এই জগতের সাথে সম্পর্ক শেষ করা সম্ভব নয়। শেষ করতে গেলেই মৃত্যু অনিবার্য। পুলিশের কাছে ধরা দে, লাভ নেই। আমাকে থানায় আটকে রাখার ক্ষমতা কারণ নেই। তুই তো মাফিয়া জগতের বাদশা। তুই ধরা দিলেই তো সব শেষ হয়ে যাবে। ক্ষমতার কোনো প্রশ্ন এখানে আসছে না। রকি হাসতে হাসতে বসা থেকে উঠে দাঁড়ায়। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কথা বলতে বলতে তার হাতে সিগারেট শেষ হয়ে গেছে। রকি এটা দেখে আরেকটা সিগারেট জ্বালিয়ে আবিরের ঠোঁট লাগিয়ে দেয়। আবির শুধু বোকার মতো অনুভব করে যাচ্ছে যে তার সাথে কি হচ্ছে। তার কথায় রকির এমন ভাবে হাসার কারণ কি, তাই সে জিজ্ঞেস করে ফেলে, আমি হাসার মতো কি বললাম এখানে? তুই তো মানুষের কাছে হাসির একটা পাত্র। আমার প্রশ্নের জবাব চাই আমি। মাফিয়া জগতের বাদশা আছে, কিন্তু সেটা আমি নই। আবিরের চোখ দুটো একটু বড় হয়ে যায় কথাটা শুনে। সে এতদিন জেনে এসেছে রকি হচ্ছে মাফিয়া জগতের বাদশা, কিন্তু আজকে সে জানতে পেরেছে যে তার থেকেও বড় বাদশা আছে একজন। কিন্তু সেটা কে? আমি তো জানতাম তুই মাফিয়া জগতের বাদশা। স্বপ্নে তো আমরা কত কিছুই দেখি, কিন্তু সেটা কি আদৌ বাস্তবে হয়? তাহলে কে সে? সেটা জেনে তোর লাভ নেই। লাভ আছে বলেই জিজ্ঞেস করেছি। মুসা ইব্রাহিম খলিলকে চিনিস তুই? ইরাকের কিং মুসা ইব্রাহিমের কথা বলছিস তুই? সে ইরাকের কিং নয়, শুধু সমস্ত পৃথিবীর মাফিয়াদের বাদশা। সে তো একসময় বাংলাদেশের বাসিন্দা ছিল। এখন সে ইরাক রাজত্ব করছে। আর আমাকে যদি শুনে বাংলাদেশের পুলিশ গ্রেপ্তার করেছে, তাহলে বাংলাদেশ ধ্বংস করে ফেলবে সে। তাহলে তোকে রেখে ওই মুসা ইব্রাহিমকে গ্রেপ্তার করব। মানে? সেটা বুঝবি না তুই, অন্য কোনো দিন বুঝাবো তোকে। মুস্কি হাসির সাথে কথাটা বলে আবির বেরিয়ে যায় পরিত্যক্ত গোডাউন থেকে। রকি আবিরের রহস্যময় কথার মানে না বুঝতে পেরেও হাসে, কারণ রহস্যময়ী ব্যক্তির সামনে হাসাটা অতি জরুরি। পৃথিবী তার থমকে যাবে না।